5 এর 6 7 8 9 10 এরকম 5 পর্যন্ত আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ। আলাদা হচ্ছে আমি লোড করে দিচ্ছি, দেখি 5 এর পরে দিচ্ছি আমি। জি স্যার, আপনি দিলে মনে একটু বেটার হবে। আমি দিয়ে দিচ্ছি 6-7 এখন 6-7 ঢুকবে। ছয় ঢুকতেছে। হ্যাঁ ঠিক আছে, আপনার আমি 12 বন্ধ 13 বন্ধ দিলাম, বাকিগুলো আমার কাছে এখন দেখতে পাচ্ছি না, আমি আবার পরে চেক করে দেখবো। লিভ মিটিং না ক্যান্সেল। তাহলে আপনারা তো পাইছেন না সবগুলো? জি স্যার পেয়েছি। 13 পর্যন্ত পেয়েছেন আপনি? 13 পর্যন্ত জি পেয়েছেন? 6 থেকে জি 13। ভাইয়া, জি যিনি যে ভাইয়া পেয়েছেন উনি হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু দিয়ে দিন, আমরা মোবাইলে ঢুকছি তো একটু দিয়ে দিন হোয়াটসঅ্যাপে। আমি পিসি দিয়ে চালাই তো, আবার মোবাইলে কনভার্ট করে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, মানে পরে আমি পরে দিয়ে দিব। হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিন একটু কষ্ট করে। পিসিতে ঢুকলে আবার দেখতে পারি না আমরা। রাইট, এখানে ছিলাম। আমরা ক্লাসে চলে যাচ্ছি। আপনারা লাস্ট ক্লাসের কথা মনে আছে? আপনারা কে কে আছেন বলুন দেখি। লাস্ট ক্লাসে অঙ্কটা করছিলাম আমরা, রেসপন্স করেন। হাশ ম্যাক্স না, এটা না, সরি স্যার টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং 1টা করতেছিলাম। টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং 1 করছিলাম। হ্যাশ ওই রাইট, আমি তাহলে ঠিক জায়গায় ছিলাম না? জি স্যার। এখানে ছিলাম না, হাশ ম্যাক্স এর ছিলাম। জি স্যার। সো এই অঙ্কটা কি আপনাদের আবার একটা রিভিউ করে আমি ক্যাশ টেস্ট অফ আন্ডারস্ট্যান্ডিং 2 একটা আছে, ওখানে ক্যাশ বাজেট সম্বন্ধে বলা আছে, এই দুটো একটু আলোচনা করব শর্টলি, তারপর আমি নেক্সট চ্যাপ্টারে যাব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সেদিন ক্লাসটা শেষ করতে পারিনি, এখানে এটা একটু আবার রিভিউ করে দিই। আপনারা কি অঙ্কটা কি আবার আপনারা কি বাসে করেছিলেন নাকি আমি আবার পুরো প্রথম দিয়ে করব বলেন তো? স্যার আমি তো করেছিলাম, বাকিরা বলেন। এটা একটা বাজেটিং এর একটা অঙ্ক, বাজেট করার, কিভাবে বাজেট করবেন প্রিপারেশনের একটা অঙ্ক। এটা কি আমি প্রথম থেকে আবার করব? রেসপন্স করেন কেউ? জি স্যার, করলে ভালো হয়। জি স্যার করেন। আচ্ছা আমি খুব শর্টলি যাচ্ছি তাহলে। এখানে দেখেন এই অঙ্কটার মধ্যে কি আছে। এটা হচ্ছে কি আপনারা রিকোয়ারমেন্টে আগে পড়েন, যেখানে বলা আছে যে রিকোয়ার্ড ফর দ্য বাজেট পিরিয়ড প্রিপেয়ার আ সেলস বাজেট, প্রোডাকশন বাজেট ইন ইউনিটস, material usage and purchase budgets, direct labor cost budget, machine utilization budget, production cost budget, a budgeted income statement, a budgeted statement of financial position or balance sheet as at the end of the period. তাহলে সেলস বাজেটটা আমরা সেদিন করেছিলাম। এখানে কি কি বলা আছে এখানে ইনফরমেশন দেখি। সেলস আমাদের জন্য সেলস বাজেট করার জন্য এবং প্রোডাকশন বাজেট করার জন্য সেলস বাজেট এবং প্রোডাকশন বাজেট এই দুটো বাজেট যদি আমরা প্রথমে করে ফেলতে পারি, তাহলে কিন্তু আমরা ম্যাটেরিয়াল বাজেট, তারপরে ম্যাটেরিয়াল ইউটিলাইজেশন বাজেট, ম্যাটেরিয়াল পারচেজ বাজেট, ওভারহেড বাজেট, লেবার বাজেট সবগুলো করতে পারবো। এবং সবগুলো এগুলো করতে পারলে কস্ট, তখন ওই যে প্রোডাকশন বাজেটটা হয়ে গেলে, কস্ট অফ প্রোডাকশনটা পেয়ে গেলে, তাহলে আমরা ইনকাম স্টেটমেন্ট বাজেটটা করতে পারবো। ইনকাম স্টেটমেন্ট বাজেট করলে আমরা প্রফিটটা পেয়ে যাবো। প্রফিটটা পেয়ে গেলে ওটাকে আমরা ব্যালেন্স শিটে ট্রান্সফার করে দিয়ে ব্যালেন্স শিটেরও একটা বাজেট করতে পারবো, মানে ফুল মাস্টার বাজেটটা এই অঙ্কের মধ্যে করা যাবে। তো সেখানে দেখেন এখানে কি কি ইনফরমেশন আমরা পড়ি। Hush makes 2 products, P1 and P2. Sales for the next year are budgeted at 5,000 units of P1 and 1,000 units of P2. Planned selling price are 230 and 300 respectively. তাহলে কি আছে আমাদের বাজেটেড সেলস এর যে একটা কোয়ান্টিটি 5,000 ইউনিট P1, 1,000 ইউনিট P2 বলা আছে।
এবং ওদের প্রত্যেকটা দাম কত বাজেটের সেটা বলা আছে। তাহলে আমরা সেলস বাজেটটা এখান থেকে করতে পারতেছি ইজিলি, যে ইউনিট বলা আছে, প্রাইস বলা আছে, এটিতে গুণ করে দিলেই আমরা সেলস বাজেটটা পেয়ে যাচ্ছি। Then Hash expects to have the following opening inventory and required closing inventory levels at the and finished products. তাহলে ক্লোজিং ফিনিশড প্রোডাক্টস এর ওপেনিং ইনভেন্টরি এবং ক্লোজিং ইনভেন্টরির বাজেটটা বলা আছে। তো ওপেনিং ইনভেন্টরি P1 এ 100, ক্লোজিং ইনভেন্টরি 1100, আর P2 তে 50 ওপেনিং আর ক্লোজিং রিকোয়ার্ড হচ্ছে 50, এটা বলে দিচ্ছে বাজেট। তাহলে ওপেনিং ইনভেন্টরি বা ক্লোজিং ইনভেন্টরি থাকে, তাহলে আমরা সেলসও যদি পাই, আমরা সেলসের 5000 ইউনিট প্লাস এখানে ওপেনিং ইনভেন্টরি ক্লোজিং ইনভেন্টরি 1100 মাইনাস 100 ওপেনিং ইনভেন্টরি, তাহলে কি দাঁড়াচ্ছে? সেলস এর কোয়ান্টিটি প্লাস ক্লোজিং ইনভেন্টরি মাইনাস ওপেনিং ইনভেন্টরি যদি করি তাহলে আমরা কি পাবো? স্যার প্রোডাকশনটা পাবো। প্রোডাকশন পাবো। এটা বুঝেন না এমন কেউ আছে কিনা বলেন, এটা একটা ভাইটাল পয়েন্ট। প্রোডাকশন কোয়ান্টিটি বের করার জন্য আমরা কি করব? আমরা আগে দেখব যে আমাদের সেলস এর ডিমান্ড কত। একদম সিম্পল চিন্তা করেন, সেলস এর ডিমান্ডটা কত। সেলস এর ডিমান্ডটা যখন আমরা পেয়ে যাব তখন আমরা কত প্রোডাকশন করবো সেটা চিন্তা করতে থাকবো। সেটা চিন্তা করতে গেলে আমরা কি করব? আমাদের কাছে কোনো স্টক আছে কিনা সেটা আগে দেখবো। মানে খামাখাতা আমি বেশি প্রোডাকশন করবো না, তাহলে ওপেনিং ইনভেন্টরি কি আছে সেটা আমি দেখবো। তাহলে ওপেনিং ইনভেন্টরি বাদ দিয়ে বাকিটা কিন্তু আমি সেলস ডিমান্ড। তো সেলস ডিমান্ড সেটা ঠিক আছে। এখন আমি ভাবছি যে আমরা প্ল্যান করছি যে কিছু ক্লোজিং ইনভেন্টরিও রাখবো, তাহলে সেটাও আমাকে বর্ধিত অংশ সেটাও আমাকে প্রোডাকশন করতে হবে। ক্লোজিং ইনভেন্টরি যেহেতু আমি প্ল্যান করছি যে এত রাখবো, সেইভাবেই আসবে হিসাবটা, প্লাস যোগ বিয়োগ করে আমি হিসাব করতে হবে। এইখানে দেখেন 5000 ইউনিট হচ্ছে আমি সেলস এর বাজেট করেছি, আমার ক্লোজিং ইনভেন্টরি বাজেট করছি 1100, তাহলে 5000 যোগ 1100 তাহলে 6100 আমার স্টক আমার প্রোডাকশন থাকতে হবে, কিন্তু ওপেনিং ইনভেন্টরিও আমি 100 আমার থাকতেছে। সুতরাং আমার প্রোডাকশন আর ওটা 100 বাদ দিলে 6000 মানে 6100 মানে 5000 ইউনিট সেলস প্লাস ক্লোজিং ইনভেন্টরি 1100, 6100 বিয়োগ ওপেনিং ইনভেন্টরি 100, তাহলে 6000 ইউনিট P1 প্রোডাকশন করতে হবে। এটা হচ্ছে আমার প্রোডাকশন বাজেট। আর P2 তে কি করতে হবে কেউ একজন বলেন দেখি, সুমি ছাড়া বলেন, সুমি তো বুঝতে পারতেছেন, আমি তো বুঝতেছি, অন্য কেউ বলেন তো। P2 ইউনিটে P2 প্রোডাক্টের মধ্যে আমার কত প্রোডাকশন বাজেট হবে? P2 তে আমার সেলস ডিমান্ড হচ্ছে গিয়া, আমার সেলস করব যে 1000 ইউনিট, আমার ক্লোজিং ইনভেন্টরি 50 ইউনিট, ওপেনিং ইনভেন্টরি 50 ইউনিট, তাহলে কত হবে প্রোডাকশন করব আমরা? বাজেট কত করব? 1000 ইউনিট। 1000 ইউনিট। কে বলছেন এটা? আমি ফাইমা। ওকে, ফাইমা বলছে 1000 ইউনিট। আর কেউ বলবেন ফাইমা কি ঠিক বলছে? জি স্যার। কে এটা কে? স্যার সুমি। না সুমি বলবেন না, সুমি জানেন, আমি জানি। থ্যাংক ইউ সুমি। সুমি ফলো করতেছে, ভালো মাশাআল্লাহ। অন্য কেউ বলেন? স্যার 1000 ইউনিট হবে স্যার। জি 1000 ইউনিট হবে স্যার। কিভাবে হবে 1000 ইউনিট? স্যার আমার হচ্ছে P2 তে স্যার 1000 ইউনিট, এখান থেকে আমি এই অঙ্কটা করছি স্যার। ক্লোজিং আর ওপেনিং মানে স্যার ওই 1000 এর সাথে ক্লোজিং 50 যোগ হবে আর ওপেনিং 50 বিয়োগ হবে, তাহলে আমার প্রোডাকশন স্যার কত করব সেটা তাহলে বের করতে পারবো। ওকে, এই জিনিসটা বুঝতে হবে সবাইকে, এই কথাটা বুঝতে হবে যে আমি প্রোডাকশন কত করব সেটা বুঝতে হবে, কারণ এটা ভাইটাল। প্রোডাকশনটা যদি আমরা কত প্রোডাকশন বাজেট করব সেটা যদি আমরা বাজেট করতে পারি প্রোডাকশনের, তাহলেই কিন্তু আমরা ম্যাটেরিয়ালে বাজেট করতে পারবো অ্যাজ পার প্রোডাকশন। তারপরে আমরা র মেটেরিয়াল বাজেট করতে পারবো, র মেটেরিয়াল ছাড়া যে ডাইরেক্ট লেবারে করতে পারবো, তারপরে ওভারহেডের প্ল্যান করতে পারবো। সুতরাং প্রোডাকশন ইউনিটটা আমার কত বাজেট সেটা আগে আমাদেরকে বের করে দিতে হবে, এবং প্রোডাকশনের বের করার আগে সেলসটাকে ধরে আমাকে প্রোডাকশনটা ঠিক করতে হবে। সেলসের সঙ্গে আমার র মেটেরিয়াল, আমার ইনভেন্টরি, ক্লোজিং ইনভেন্টরি যোগ করবো, ওপেনিং ইনভেন্টরি বিয়োগ করবো, তাহলে প্রোডাকশনটা বের হবে। প্রোডাকশনটা বের হওয়ার পরে আমরা তখন ফিনিশ আপনার র মেটেরিয়াল দিকে যাবো। তো র মেটেরিয়াল দেখেন এখানে এক্স এবং ওয়াই দুইটা র মেটেরিয়াল ইউজ করে ওরা P1 P2, মানে এক্স P1 এর মধ্যে এক্স ম্যাটেরিয়াল র মেটেরিয়াল কত কিলো? 12 কিলো। আর ওয়াই হচ্ছে 6 কিলো। P2 তো ওরকম দেওয়া আছে, এক্স হচ্ছে 12, ওয়াই র মেটেরিয়াল 8 কেজি। তবে ডাইরেক্ট লেবার আওয়ার পার ইউনিট P1 এ লাগে 8 ঘন্টা, P2 তে লাগে 12 ঘন্টা। মেশিন আওয়ার পার ইউনিট হোয়াইটলিং এ লাগে 5 ঘন্টা, P2 তে লাগে 8 ঘন্টা। মেশিন আওয়ার পার ইউনিট ফ্যাটিং এ লাগে, দুইটা মেশিন আছে, একটা হোয়াইটলিং মেশিন, একটা হচ্ছে ফ্যাটলিং মেশিন। ফ্যাটলিং এ লাগে 3 ঘন্টা এবং 4 ঘন্টা P1 P2 তে বলা আছে সবকিছু। এবার আসেন র মেটেরিয়াল দিল, ডাইরেক্ট লেবার হইলো
মেশিন আওয়ারটা পেলাম। র মেটেরিয়াল ইনভেন্টরিজ কত থাকবে? এখন বলে দিচ্ছে র মেটেরিয়াল ইনভেন্টরি আমাদের বাজেট করে ওরা বলে দিচ্ছে যে ওপেনিং ইনভেন্টরি 5000 বাজেটেড এবং ক্লোজিং ইনভেন্টরি 6000। তাহলে 6000 যদি আমার থাকে আমার, তখন আমি কি করবো? র মেটেরিয়াল বাজেট যখন করব, প্রোডাকশনের জন্য কত র মেটেরিয়াল লাগে সেটা হিসাব করে ওটার থেকে আমি ওটার সঙ্গে ক্লোজিংটা যোগ করব এবং ওপেনিংটা বাদ দিব। তাহলে আমার কত র মেটেরিয়াল লাগবে সেটার একটা হিসাব করতে পারবো। আবার র মেটেরিয়াল যদি ইউটিলাইজেশন হয়, র মেটেরিয়াল দুই ধরনের বলতেছে, এখানে ইউটিলাইজেশন একটা, আর হচ্ছে পারচেজ। কত ব্যবহার করবো সেটা প্রোডাকশনকে আমি জাস্ট কত প্রোডাকশন করবো সেটাকে আমি র মেটেরিয়াল গুলো দিয়ে গুণ করলেই আমি কিন্তু কোয়ান্টিটি পাচ্ছি, আর প্রাইস দিয়ে গুণ করলে প্রাইসটাও পাচ্ছি। আর আর ওপেন আর আমি পারচেজটা করার সময় তখন আমি ক্লোজিং ইনভেন্টরি এবং ওপেনিং ইনভেন্টরি আমরা প্লাস মাইনাস করব। তারপরে আসেন এবার, একটু কি বুঝতেছেন আপনারা? একটু কি বুঝতে পারছেন? র মেটেরিয়াল পারচেজটা কিভাবে করব? র মেটেরিয়াল পারচেজ করার সময় দেখেন তো আমাদের এখানে ওপেনিং র মেটেরিয়াল, দেখেন র মেটেরিয়াল এক্স এবং ওয়াই। ওপেনিং ইনভেন্টরি 5000, এক্স একটাই ধরেন, এক্স র মেটেরিয়াল ধরেন, ওপেনিং ইনভেন্টরি 5000, ক্লোজিং ইনভেন্টরি 6000। তো প্রোডাকশনের জন্য আমি মনে করি P1 এ আমি প্রোডাকশন করব, কত হিসাব করছিলাম? 6000 ইউনিট আমরা হিসাব করে একটা দেখছিলাম, বাজেট করছিলাম 6000 ইউনিটের জন্য। আমার এখন ওপেনিং ইনভেন্টরি তো 5000 ইউনিট আছেই। 5000 ইউনিট, এই যে এখানে র মেটেরিয়াল যে এক্স র মেটেরিয়াল 12 কিলো করে, আমার কত কিলো লাগতেছে? ধরেন 5000 জন্য 5 12 60,000 লাগতেছে। 60,000 সঙ্গে আমি 6000 যোগ করব, 66,000 বিয়োগ 5000 ওপেনিং ইনভেন্টরি। তাহলে আমার র মেটেরিয়ালটা ওটা আমার কত কিনতে হবে? 51,000 কিনতে হবে। এইটা এরকম একটা হিসাব। না, আগে অবশ্যই ইউনিট বের করবেন। ইউনিট বের করতে না পারলে ভ্যালু কেন বের করবেন? ভ্যালু তো আপনি ইউনিটকে জাস্ট পার ইউনিট ভ্যালু দিয়ে গুণ করলে তো আপনি ভ্যালুটা পেয়ে যাচ্ছেন। ভ্যালু ইজ মোর ইজি। আচ্ছা, এরপরে আমি অঙ্ক দেখাবো, আপনাকে সরাসরি অঙ্ক চলে যাবো, টাইমটা যেহেতু সেভ করা দরকার আছে। তবে স্ট্যান্ডার্ড রেটস প্রাইস ডাইরেক্ট লেবার আওয়ার 60 টাকা বলতেছে, ডাইরেক্ট লেবার আওয়ার। ডাইরেক্ট লেবার রেট পার আওয়ার 60 টাকা। ম্যাটেরিয়াল এক্স পারচেজ প্রাইস 2 টাকা করে, এই যে ম্যাটেরিয়াল ওয়াই পারচেজ প্রাইস 5 টাকা করে। তো এই যে কোয়ান্টিটি যখন ম্যাটেরিয়াল প্রাইস বের করবেন, ওটাকে এস কে 2 দিয়ে গুণ করলে আপনি কোয়ান্টিটি থেকে ভ্যালু আনতে পারলেন। ওয়াই কে 5 টাকা দিয়ে গুণ করলে, ওয়াই এর কোয়ান্টিটিকে 5 টাকা দিয়ে গুণ করলে আপনি ভ্যালু পেয়ে গেলেন। তারপর you should assume that the following production overhead absorption rates have already been established. Absorption rate বলে দিচ্ছে ভ্যারিয়েবল 1 টাকা করে পার ডাইরেক্ট লেবার, ফিক্স 8 টাকা করে পার ডাইরেক্ট লেবার। বাজেট অ্যাডমিনিস্ট্রেশন এন্ড মার্কেটিং ওভারহেডস 2,25,000। মার্কেটিং এবং অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড কত, বাজেটের কত সেটাও বলে দিচ্ছে। তারপর ওপেনিং স্টেটমেন্ট ফাইন্যান্সিয়াল পজিশন ইজ এক্সপেক্টেড টু বি অ্যাজ ফলোস। নন কারেন্ট অ্যাসেটস 9,50,000। ইনভেন্টরি কত, ট্রেড রিসিভেবলস, ক্যাশ বলা আছে, এটা হচ্ছে ব্যালেন্স শিটের একটা স্টেটমেন্ট দিয়ে দিয়েছে। নন কারেন্ট অ্যাসেটস, ইনভেন্টরি, ট্রেড রিসিভেবলস, ক্যাশ, টোটাল 3,51,000। এর সঙ্গে ট্রেড পেয়েবলস 86,000, শর্ট টার্ম লায়াবিলিটি 24,000, 1,10,000। এর সঙ্গে এটা 3,51,000 থেকে 1,10,000 বিয়োগ করলে 2,41,000। তারপরে নেট আছে এখানে 9,50,000 টাকা, 2,00,000 যোগ করলে 11,99,000। এটা হচ্ছে আমাদের বাজেটের আগেরটা। এখন নন কারেন্ট অ্যাসেটস ইন দ্য স্টেটমেন্ট অফ ফাইন্যান্স পজিশন আর এক্সপেক্টেড টু ইনক্রিজ। এই যে নন কারেন্ট অ্যাসেট বলতেছে 9,50,000 টাকা ইজ এক্সপেক্টেড টু ইনক্রিজ বাই $40,000। মানে 9,50,000 টাকা আমাদের বাজেটের মধ্যে গিয়ে 9,50,000 টাকা আর 40,000 যোগ হবে, তাহলে যা হয় আর 9,90,000 হবে। বাট নো চেঞ্জ ইজ এক্সপেক্টেড ইন ট্রেড রিসিভেবলস, ট্রেড পেয়েবলস এন্ড আদার শর্ট টার্ম লায়াবিলিটিস। মানে এই যে ট্রেড রিসিভেবলস 2,60,000 এটাও আনচেঞ্জ থাকবে। তারপরে ট্রেড পেয়েবলস 86,000 এটাও আনচেঞ্জ থাকবে। আদার শর্ট টার্ম লায়াবিলিটি 24,000 এটাও আনচেঞ্জ থাকবে। এটা আমি বাজেট কিভাবে করব, বাজেটের প্রজেকশনের জন্য আমাকে এই কথাগুলো বলে দিচ্ছে ওরা। There are no plans at this stage to raise extra capital by issuing new shares or obtaining new loans. এটা বলে দিচ্ছে আমার কোনো কিছু লোন নেওয়ার জন্য কোনো এক্সট্রা আমি ক্যাপিটাল ইস্যু করব না। The company currently has an overdraft facility of $300,000 with its bank. একটা ওভারড্রাফট ফ্যাসিলিটি আছে তার, মানে $3,000 পর্যন্ত সে ব্যাংক থেকে ওভারড্রাফট নিতে পারে। এটা কিন্তু একটা ইঙ্গিত দিয়ে দিচ্ছে। দেখেন, the company currently has an overdraft facility. ব্যাংকে চাকরি করেন এমন কেউ আছে নাকি এখানে? কে আছেন? স্যার আমি মাহবুব। মাহবুব সাহেব, একটু বলেন তো
The company currently has an overdraft facility of $300,000 with its bank. এর কথাটা মানে কি? স্যার যেটা জমা আছে কোম্পানির এর চেয়ে অতিরিক্ত 3 লাখ টাকা পর্যন্ত সে উত্তোলন করতে পারবে। ফ্যান্টাস্টিক। ব্যাংকার সাহেব বলে দিচ্ছে, আমাদের ব্যাংকার সাহেব মাহবুব সাহেব বলে দিচ্ছেন যে 3 লাখ টাকা চাইলে সে লোন ব্যাংক থেকে ওভারড্রাফট নিতে পারে, চাইলে নিতে পারে, কিন্তু এটা কিন্তু তার কোনো আগে থেকে কোনো তার কোনো অ্যাসেটও না, লায়াবিলিটি না। যদি তার দরকার পড়ে সে 3 লাখ টাকা পর্যন্ত তার একটা রেঞ্জ ওপেন করা আছে, ব্যাংকের সঙ্গে কথা বলা আছে, প্রয়োজন বলে সে ব্যাংক থেকে লোন নিতে পারে। শুধু এটা ইঙ্গিত। আচ্ছা, তাহলে এবার আমাদের এটা বাজেটের না, যদি আপনার বাজেটের প্রয়োজন পড়ে 3 লাখ টাকা পর্যন্ত আপনি ওভারড্রাফট দিবেন। যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে নিতে পারবেন। নেওয়া যাবে। সেক্ষেত্রে নেওয়া, যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে নেওয়া যাবে। তা প্রয়োজন হয় কিনা আমরা বাজেট করার সময় দেখব। আচ্ছা, এই অঙ্কটা আমি 2টা ক্লাসে মানে ডিটেইলস আলাদা করতে শেষ করতে পারি নাই। আমি আজকে একটু সময়টা বাঁচাতে চাই। আমি এটা স্ট্রেট এটার যে সলিউশন আছে সেখানে চলে যাচ্ছি, সো দ্যাট আমি একটু টাইমটা একটু সেভ করতে চাচ্ছি সেখানে। ঠিক আছে, এটা আপনারা পারবেন, একদম ভেরি ইজি। প্রোডাকশন বাজেট এটা গেল। এই অঙ্কটি তো বলে না, এই তাহলে দেখেন জি স্যার এটাই। এই অঙ্কটাই। হ্যাঁ, তাহলে দেখেন সেলস বাজেটটা আমাদের করতে বলছে। আমরা পুরো প্রশ্নটা কিন্তু আমরা আলোচনা করে আসছি। সেলস বাজেট দেখেন ওরা কি করতেছে। এই যে সেলস এর প্রোডাক্ট P1 P2 তা ইউনিটস এর সেলস এর 5000 ইউনিট আমরা বাজেট করছিলাম। 5000 ইউনিট কি ওরা আপনাদের, আচ্ছা আপনাদের কারোর সামনে প্রশ্নটা কি খোলা আছে বইটা? জি স্যার। হ্যাঁ, তাহলে কত টাকা করে আমরা যে P1 এর দামটা কত করে বলছিল? 230 টাকা। 5000 কে 230 দিয়ে গুণ করলে 11,15,000 টাকা হবে, হয় কিনা দেখেন। জি স্যার। তেমনি প্রোডাক্ট 2 1000 ইউনিট বাজার ছিল, কত টাকা করে? 300 টাকা। 300 ইন্টু 1000 3 লাখ হবেই। হ্যাঁ, তাহলে 11,50,000 যোগ 3 লাখ, তাহলে 14,50,000 টাকা। এটা হচ্ছে আমার সেলস বাজেট। এটা সেলস বাজেট, এটাই সেলস বাজেট। আর বাকি কথাগুলো আপনারা পড়বেন, এগুলা কি লেখছে পড়লে অবশ্যই আপনাদের জ্ঞান বৃদ্ধি হবে, এখানে পড়ার দরকার আছে কথাগুলো। দেন আসেন প্রোডাকশন বাজেট। সেলস বাজেট বুঝতে পারছেন আপনারা? সবাই বলেন একটু প্লিজ। জি স্যার, সেলস হ্যাঁ প্রাইস স্যার, বুঝতে পেরেছি। দ্যাটস ইট। সেলস বাজেটে বুঝতে পারছেন? সেলস বাজেটে বুঝতে পারলে এমন কেউ আছেন কিনা বলেন? আমরা কিন্তু আগে যেতে হবে আমাকে। বুঝতে না পারলে আমি আবার বুঝাবো। এটা বুঝতে না পারলে হবে না, বুঝতে হবে এটা। কেউ একজন প্লিজ বলেন যে আমি বুঝতে পারিনি স্যার, আমি খুব খুশি হব বললে। 1 2 3 4 5 6 7 আপাতত নাই স্যার, একটু পরে বলবো না স্যার। আলহামদুলিল্লাহ, আমি 1 থেকে 10 পর্যন্ত বুঝছি, কেউ বলো না, বুঝছেন না? তোমরা সবাই বুঝছেন আলহামদুলিল্লাহ। তা দেখ সেলস, তাহলে আমরা সেল বাজেট করলাম। এবার আসেন প্রোডাকশন বাজেটে। প্রোডাকশন বাজেটে কিসের বেসিস করে করব? সেলস তো পেয়ে গেছি, সেলস তো আমি ইউনিট পেয়ে গেছি 1000 5000। এবার আমি প্রোডাকশন বাজেট করব। যেহেতু আমার প্রোডাকশন বাজেট করার সময় আমার কনসিডারেশন আনতে হবে আমার কোনো ওপেনিং ইনভেন্টরি আছে কিনা, ক্লোজিং ইনভেন্টরি কত বাজার আছে সেটা দেখেন। সেলস বাজেট দেখেন কিভাবে করছে। P1 সেলস বাজেট 5000 ইউনিট, প্ল্যান্ড ক্লোজিং ইনভেন্টরি বা ফিনিশড গুডস 1100 ইউনিট। 1100 ইউনিট বলা ছিল না আমাদের কোশ্চেনে? বলা ছিল না? বলেন। জি স্যার। হ্যাঁ, একটু রেসপন্স করেন আমাকে। জি স্যার। সেলস বাজেট 5000 ইউনিট বলা ছিল, তারপর প্ল্যান্ড ও ক্লোজিং ইনভেন্টরি 1100 ইউনিট বলা ছিল। তাহলে মোট লাগতেছে আমার 6100 ইউনিট। কিন্তু আমার ওপেনিং ইনভেন্টরি, এটা ট্রেড পেয়েবলস লিখছে, এই কথাটা এটা রং কথা, এটা এখানে ওপেনিং ইনভেন্টরি হবে। এই কথাটা কেটে আপনারা ওপেনিং ইনভেন্টরি করে ফেলতে পারবেন, কোনো অসুবিধা নেই। এটা ট্রেড পেয়েবলস হওয়ার কোনো সম্ভাবনা নাই, বুঝছেন না কথা? বুঝছেন? এই ট্রেড পেয়েবলসটা কি ওপেনিং ইনভেন্টরি? ওপেনিং ইনভেন্টরি 100, তাহলে 6100 মাইনাস 100, তাহলে কত? 6000 পেয়ে গেলাম। ঠিক P2 তেও আমার সেলস এর বাজেট করছিলাম 1000 ইউনিট, ক্লোজিং প্ল্যান ক্লোজিং ইনভেন্টরি 50 ইউনিট, তাহলে মোট লাগে আমার 1050 ইউনিট। আর আমার ওপেনিং ইনভেন্টরি 50 ইউনিট আমার প্ল্যান করা আছে, তাহলে 1000 ইউনিট হচ্ছে আমার প্রোডাকশন। এটি হচ্ছে আমার প্রোডাকশন বাজেট। প্রোডাকশন বাজেট বুঝছেন? সেলস বাজেট এবং প্রোডাকশন বাজেট যে করতে পারবে সে অঙ্কটা করে ফেলতে পারবে। প্রোডাকশন বাজেট বুঝেন না কেউ আছেন?
জি স্যার প্রোডাকশন বাজেট বুঝছি স্যার কোয়ান্টিটি পর্যন্ত স্যার বুঝছেন? হ্যাঁ, প্রোডাকশন তো প্রোডাকশনই। প্রোডাকশনে আপনি তো এখন কস্ট অফ গুডস কস্ট অফ প্রোডাকশন এখন বের করতে পারেন নাই, আপাতত কোয়ান্টিটি থাকেন না, অসুবিধা নেই, বুঝছেন? পরবর্তীতে আমরা প্রোডাকশন বাজেটে প্রোডাকশন কস্ট বের করবো ইনশাল্লাহ, ঠিক আছে? তাহলে আপাতত আমরা কোয়ান্টিটি বের করলাম। কেন কোয়ান্টিটি বের করলাম দেখেন, এবার কিন্তু ধারাবাহিক দেখেন আপনার প্রোডাকশন বাজেটে কোয়ান্টিটি বের করার মানে হচ্ছে গিয়া আমার কত ইউনিট র মেটেরিয়াল লাগছে সেটা হিসাব করতে পারবো, আমার লেবার কত লাগবে সেটা হিসাব করতে পারবো, আমার ওভার কত লাগবে সেটা হিসাব করতে পারবো, বুঝতে পারছেন? সেজন্য আমি কোয়ান্টিটিটা আগে বের করে ফেললাম। এবার আসেন, এবার এখানে এবার আসেন র মেটেরিয়াল ইউসেজ এন্ড পারচেজ বাজেট। এটা কিভাবে করলো? এই এক্স মেটেরিয়াল এক্স মেটেরিয়াল ওয়াই, দুইটা মেটেরিয়াল, আমাদের দুইটা মেটেরিয়াল, একটা মেটেরিয়াল এক্স একটা মেটেরিয়াল ওয়াই। তাহলে আমার মেটেরিয়াল এক্স কত লাগবে? 6000 ইউনিটস প্রোডাকশন করব। এই দেখেন এখানে আমার কার্সার দেখেন 6000 ইউনিটস ঘুরতেছে, দেখতে পাচ্ছেন আপনারা? 6000 ইউনিটস পি1 এবং জি স্যার দেখা যাচ্ছে। দেখা জি যাচ্ছে। স্যার। তাহলে 6000 ইউনিট আমি পি1 প্রোডাকশন করতে আমার সুমি বলেন তো ম্যাটেরিয়াল কত করে, কত ইউনিট করে পার ইউনিটে? ম্যাটেরিয়াল এক্স এক্স লাগবে 12 ইউনিট করে। লাগবে 12 ইউনিট করে, 12 কিলো করে পার ইউনিট লাগে এক্স ম্যাটেরিয়াল, আর 12 কেজি করে পার ইউনিটে আমার এক্স লাগে। তাহলে 12 কে আমি 6 দিয়ে গুণ করলে 6000 ইনটু 12 ইউনিট 12 কিলো 72000 স্যার। 72000 চলে আসতেছে আমার কিলো। হ্যাঁ, তারপরে আপনার ওয়াই লাগবে কত? ওয়াই লাগবে স্যার 6 কেজি করে স্যার। 6 কেজি করে, 6 6 36000, এই যে ওয়াই ম্যাটেরিয়াল 6000 কেজি। আচ্ছা, এক্স এর দামটা করে ফেলি, 72000 টাকা, 72000 কিলো লাগতেছে। এক্স এর প্রাইস বলা আছে কোশ্চেনে কত টাকা করে? স্যার 2 টাকা। 2 টাকা। তাহলে 72 দুগুণ 144 টাকাটাও পেয়ে গেলাম। তাহলে আমরা ম্যাটেরিয়ালের কোয়ান্টিটিও বের করলাম, টাকাও বের করলাম। এরপরে ম্যাটেরিয়াল ওয়াই 6000 করে 36000 ইউনিট, 6 6 36, আর কত টাকা করে? 5 টাকা করে। 5 টাকা। 34 গুণ 5 1,80,000 টাকা হয়ে গেল। তাহলে টোটাল আমার বাজেট হচ্ছে গিয়ে 1,64,000 যোগ 1,80,000, তাহলে 3,24,000 টাকা হচ্ছে আমার পারচেজ ম্যাটেরিয়াল করতে হবে। ম্যাটেরিয়াল এক্স এর ক্ষেত্রে হিসাব করলাম, সরি এক্স এর ক্ষেত্রে না, এক্স এবং ওয়াই যোগ করে আমার পি1 ইউনিটের জন্য কত টোটাল লাগতেছে ম্যাটেরিয়াল সেটা হিসাব করলাম। এবার পি2 তে তদ্রুপ একইভাবে করলাম। পি2 তে আমার এক্স লাগে নিশ্চয়ই 12 কেজি করে না? জি স্যার। 12 কেজি করে বোঝা যাচ্ছে, 12000। তাহলে 12 কেজি ইনটু 12 কিলো ইনটু 1000 ইউনিট, তাহলে 12000 কোয়ান্টিটি লাগে। 12000 কোন 2 টাকা করে 24000 টাকা লাগে। আর ওয়াই তে কত লাগে? 8 কিলো করে মনে নাকি প্রশ্নে? এখানে 8000। জি স্যার 8 কিলো। তাহলে 8000 হলো, 8000 ইনটু কত টাকা? 6 করে 6 8 5 টাকা। 5 টাকা। 5040। তাহলে ওই যে জি স্যার। 40000 যোগ 24000 64000 টাকা হচ্ছে কি আমার পি2 এর জন্য আমার ম্যাটেরিয়াল কনজাম্পশনের জন্য এত টাকা লাগবে। এরপর আসেন, তাহলে এবার আমরা ম্যাটেরিয়াল কত লাগবে সেটা হিসাব করে ফেললাম। কিসের উপর হিসাব করলাম? কিসের উপর বেসিস করে হিসাব করলাম বলেন তো? সুমি বলিয়েন না, অন্য কেউ বলেন যে ম্যাটেরিয়ালটা আমরা কিসের উপর বেসিস করে এই 6000 ইউনিট 1000 ইউনিট এটা কিসে, এটা কি? সেল বাজেট থেকে প্রোডাকশন বাজেটের রিকোয়ারমেন্ট অনুসারে স্যার আমরা ম্যাটেরিয়ালটা বের করে ফেললাম। ওকে ফাইন। এবার ম্যাটেরিয়াল তাহলে ইউসেজ, তাহলে ম্যাটেরিয়াল প্রোডাকশন থেকে আমরা কত লাগবে বের করতে পারি। ইউসেজটা কি জিনিস? তাহলে ইউসেজটা হচ্ছে কি আমরা ইউসেজটা যখন করতে হবে তখন আমার কিন্তু ম্যাটেরিয়াল তো কিছু স্টক আমার থাকবে, ম্যাটেরিয়ালে কিছু ওপেনিং স্টক থাকবে, কিছু ক্লোজিং স্টক থাকবে। হ্যাঁ, তো সেটা তো আমার কনসিডারেশন আনতে হবে। তাহলে আমার ইউসেজ মধ্যে কি? এখানে 84,000 ম্যাটেরিয়াল, এই যে 84,000 কেমন আসলো? এই যে ইউসেজ, এই তো আমি 72,000 যোগ 12,000 84,000 তো আমার হয়ে গেল, এটা আমার ইউসেজ লাগতেছে। এটার সঙ্গে আমি প্ল্যান্ড ক্লোজিং ইনভেন্টরি 6,000 যোগ করলাম 90,000 মাইনাস ওপেনিং ইনভেন্টরি 5,000 বিয়োগ করলাম, তাহলে ম্যাটেরিয়াল পারচেজ বাজেটে বের হয়ে গেল। স্যার প্ল্যান্ড ক্লোজিং ইনভেন্টরি এটা কি কোশ্চেন দেওয়াই ছিল? জি 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 দাও, আপনি কোশ্চেন দেখেন তাড়াতাড়ি। কোশ্চেন আপনার সামনে আছে? না স্যার নাই। হ্যাঁ, কোশ্চেনে দেওয়া আছে, তাহলে বলেন। আপনি কোশ্চেনে আপনি বলা আছে সুমি, কোশ্চেনে কত আছে প্ল্যান ইনভেন্টরি? স্যার 6000। 6000 ক্লোজিং ইনভেন্টরি, আর ওপেনিং কত বলা আছে? 5000। আর ম্যাটেরিয়াল ওয়াইটা? স্যার ম্যাটেরিয়াল ওয়াই হচ্ছে ক্লোজিং ছিল 1000 আর ওপেনিং ছিল 5000। 5000। তো তাহলে এইভাবে দেখেন, আমরা ম্যাটেরিয়াল এক্সট্রা দেখলাম যে আমাদের 84,000 ইউসেজ, 6000 আমার ইনভেন্টরি
ক্লোজিং থাকবে, ওইটা আমার প্ল্যান ছিল, তাহলে আমার 90,000 মাইনাস ক্লোজিং 5,000, তাহলে আমার 85,000 ইউনিট ম্যাটেরিয়াল এক্স কিনতে হবে। ঠিক আছে কথা? তদ্রূপ এখানে দেখেন এই যে দামও আছে 168, 84,000 এর জন্য 168, 6,000 এর জন্য 12,000 যোগ 180,000 মাইনাস ক্লোজিং ইনভেন্টরি 10,000, তাহলে 170,000। অথবা ডাইরেক্ট এটা দিয়ে ওই টাকা গুণ করলেও 170 তে বেড়ে যাবে। 85,000 কে আপনি যদি ওই কত টাকা করে 2 টাকা, স্যার 2 টাকা করে। হ্যাঁ 2 টাকা করে গুণ করলে তো 1,70,000 হয়ে যাচ্ছে, অটোমেটিক হয়ে যাচ্ছে। বাট এটাই বিয়োগ করে করে আসবেন আপনারা। দেন একই রকম ভাবে ম্যাটেরিয়াল ওয়াই তে কি হলো, আমার লাগবে 40,000 কিলো ম্যাটেরিয়াল পারচেজ, ইউসেজ ছিল 44,000, কিন্তু লাগতেছে 40,000 কিনবো আমরা। ইউসেজ ম্যাটেরিয়াল ইউসেজ অ্যাজ পার প্রোডাকশন 44,000, কিন্তু আমার ম্যাটেরিয়াল পারচেজ করব 40,000 ইউনিট, আর বাকিটা ভ্যালু তো টাকা দিয়ে গুণ করলে পেয়ে গেলাম। তাহলে ইন টোটালে গিয়ে 1,70,000 ওয়াই এক্স এবং 2 লাখ ওয়াই, তাহলে 3,70,000 টাকা ম্যাটেরিয়াল আমাকে কিনতে হবে। এটা হচ্ছে ম্যাটেরিয়াল পারচেজ বাজেট। ঠিক আছে, এর পর্যন্ত বুঝছেন? স্যার একটা মিনিট, বলেন বলেন। যেটা বলছিলাম স্যার, আমরা যখন প্রোডাকশন বাজেট করার সময় স্যার আমরা যেটা চিন্তা করে দেখলাম যে স্যার আমার ফিনিশ গুডের ওপেনিং কোয়ান্টিটি কত পেয়েছি আর ক্লোজিং কোয়ান্টিটি কত রাখতে হবে সেটাকে কনসিডারেশন করে প্রোডাকশন কোয়ান্টিটি যেমন বের করলাম, সেরকম স্যার ম্যাটেরিয়াল ইউজেস বাজেটের সময় আমরা প্রোডাকশন কোয়ান্টিটির সাপেক্ষে ম্যাটেরিয়াল ইউজেস বের করছি, কিন্তু পারচেজ বাজেটের সময় আবার আমরা এই ম্যাটেরিয়ালের ওপেনিং কি ছিল আর কতটুকু ক্লোজিং রাখতে হবে সেটাকে কনসিডার করে পারচেজ বাজেটটা করলাম। ক্লিয়ারলি আন্ডারস্টুড। ঠিক আছে, ফাইন, এই বিষয়টা ঠিক আছে। আর কারো বোঝার কোনো প্রশ্ন আছে এই পর্যন্ত? ক্লিয়ার? তাহলে মোটামুটি আমরা আগে যাচ্ছি। আমার মনে হয় যে আপনাদের আর ঝামেলা নাই খুব একটা। জি, এখন ক্লিয়ার, থ্যাংক ইউ। তাহলে আসেন তারপরে আমার ডাইরেক্ট লেবার কস্ট এবং প্রোডাকশন ওভারহেড বাজেট কিভাবে করতে হবে। তাহলে আমাদের ডাইরেক্ট লেবার, আচ্ছা একটা কথা এখানে বলে দিই আপনাকে, ডাইরেক্ট লেবার কস্ট তো আমাদের বলা আছে না, কত করে বলা আছে প্রশ্নে? স্যার P1 এর জন্য লাগবে পার ইউনিটে লাগবে 8 আওয়ার্স করে, আর P2 তে লাগবে 12 আওয়ার্স করে। বাস এটুকু থাকেন। তাহলে 8 আওয়ার্স করে যদি আমার লাগে, P1 এর প্রোডাকশন হচ্ছে 6,000 ইউনিট, তাহলে 6,000 ইউনিটের জন্য 6 8 48,000 লাগবে আওয়ার্স। কত টাকা করে পার আওয়ার রেট? স্যার 60 টাকা করে। 60 টাকা করে। তাহলে 48,000 আওয়ারকে 60 টাকা দিয়ে গুণ করলে 3,36,000 টাকা হয় কিনা দেখেন। অবশ্যই হবে। জি স্যার। তাহলে 60 টাকা করে আমরা P1 এর জন্য পেয়ে গেলাম ডাইরেক্ট লেবার কস্ট কত, এবং P2 তো একই রকম 1000 কত 12 আওয়ার্স করে লাগবে। 12 আওয়ার করে 1000 ইউনিট, তাই না? 1000 ইউনিট 12 আওয়ার করে, তাই 12,000 আওয়ার্স লাগবে। 12 আওয়ার 60 টাকা করে, 12,000 কে গুণ করলে 84,000 টাকা লাগবে। তাহলে 3,36,000 যোগ 84,000 4,20,000 টাকা। ভেরি সিম্পল ম্যাথ, একদম সিম্পল অ্যারিথমেটিক। শুধু বুঝতে হবে, আর কিছু না। বুঝতে পারলে অঙ্ক একদম ফা করে করতে পারবেন আপনারা, একদম ইজিলি করবেন, স্মুথলি করবেন। এরপরে দেখেন কোশ্চেনে কিন্তু এই ভ্যারিয়েবল প্রোডাকশন ওভারহেড এর বাজেট করতে বলা নাই, কিন্তু আমাদেরকে তারপরে করতে হবে। কেন করতে হবে বলুন তো? আচ্ছা, ভ্যারিয়েবল প্রোডাকশন ওভারহেডটা, এটাকে আমরা হিসাবটা করে ফেলি। ভ্যারিয়েবল প্রোডাকশন ওভারহেডটা কত করে বলছে? স্যার বলছে $1 করে পার ডিরেক্ট লেবার আওয়ার। 1 টাকা করে বলছে স্যার আর কি। 1 টাকা করে পার আওয়ার। জি স্যার। তাহলে ডিরেক্ট লেবার আওয়ার যতটুকু লাগবে ততটুকু করে। 48 আওয়ার, 48,000 আওয়ার কে 1 টাকা করে 48,000 টাকা। আর ফিক্সড হচ্ছে কি 48,000 আওয়ার কত টাকা করে? স্যার এটা হচ্ছে 8 টাকা করে। 8 টাকা করে। তাহলে 48,000 আওয়ার গুণ 8 টাকা ফিক্সড ওভারহেড, তাহলে 3,84,000 টাকা বলা হয়ে গেল। তাহলে P1 এর আমরা ডাইরেক্ট ভ্যারিয়েবল প্রোডাকশন ওভারহেড এবং ফিক্সড ওভারহেড বের করলাম। ঠিক একই রকমভাবে P2 তেও 12,000 আওয়ারের জন্য এদিকে 12,000 টাকা, এখানে 60 টাকা করে, 7 12 8 টাকা করে, 8 12 96,000 টাকা। তাহলে মোট বের করে ফেললাম আমরা। তাহলে 96,000 টাকা যোগ 3,84,000 টাকা যোগ করলে 4,80,000 টাকা হয়ে গেল। আর এখানে 48,000 টাকা যোগ 12,000 টাকা হলে তাহলে 60,000 টাকা হয়ে গেল। এই হচ্ছে কি আমার ওভারহেড। এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম, প্রশ্নের মধ্যে কিন্তু ভ্যারিয়েবল প্রোডাকশন ওভারহেড এবং ফিক্সড প্রোডাকশন ওভারহেডের বাজেট করার কথা বলা নাই।
এটা আপনি একটু খেয়াল করবেন। তারপরে আমাদের কিন্তু করতে হবে। কেন করতে হবে? স্যার ইনকাম স্টেটমেন্ট করতে বলছে এখানে, এই জন্য ইনকাম স্যার স্টেটমেন্ট আমাদের ফার্দার রিকোয়ারমেন্ট গুলো আছে ওইগুলো সলভ করার জন্য স্যার এটা খুব ম্যান্ডেটরি। হ্যাঁ, আমাদেরকে বুঝতে হবে জিনিসটা যে আমাদের ইনকাম স্টেটমেন্ট করতে হবে, কস্ট অফ প্রোডাকশন বের করতে হবে। হ্যাঁ, তাহলে কস্ট অফ প্রোডাকশন বের করলে কস্ট অফ গুডস সোল্ড বের পাবো আমরা। তাহলে সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বের করলেই না আমরা কি পাচ্ছি? কি পাচ্ছি? গ্রস গ্রস প্রফিট পাচ্ছি। তাহলে গ্রস প্রফিট পেতে হলে আমার কস্ট অফ গুডস সোল্ড পেতে হবে। কস্ট অফ গুডস সোল্ড পেতে হলে আমাকে প্রোডাকশনের কস্ট বের করতে হচ্ছে। তাহলে প্রোডাকশনের কস্টের তো একটা ভাইটাল এলিমেন্ট ভ্যারিয়েবল প্রোডাকশন এবং ওভারহেড এবং ফিক্সড প্রোডাকশন ওভারহেড। সুতরাং এগুলো কোশ্চেন বলা না থাকলেও কিন্তু আমি কাউকে বের করতে। জি বলেন। যার কারণে এটা করা হচ্ছে। জি, তাহলে একটু পর্যন্ত বুঝছি আমরা, আশা করি বুঝছি। এবার আমাদের রিকোয়ারমেন্ট আছে মেশিন ইউটিলাইজেশন বাজেট। মেশিন কতটুকু ইউটিলাইজেশন, ওয়াইটলিং এন্ড ফ্যাটলিং। মেশিন আওয়ার বলা আছে 6000 ইউনিটের জন্য আমার মেশিন আওয়ার ওয়াইটলিং এ কত আওয়ার করে লাগে? স্যার P1 লাগে 8 করে, সরি 5 করে, আর P2 লাগে 8 করে। হ্যাঁ, P2 8 করে লাগে। তাহলে 6000 ইউনিটের জন্য 5 করে 530,000, 1000 ইউনিটের জন্য 8 করে 8000 মেশিন আওয়ার লাগতেছে আমার। ঠিক একই রকম করে ফ্যাটলিং এও 3 ঘন্টা করে লাগে নাকি? হ্যাঁ, জি স্যার 3 ঘন্টা 4 ঘন্টা। আর এখানে কত 4 ঘন্টা করে লাগে, 4 দিয়ে গুণ করলে 4000। তাহলে আমার 4 ঘন্টা। মেশিন আওয়ার মেশিন আওয়ার করে 38,000 এবং 22,000 টাকা বের করে ফেললাম। ভেরি ইজি, এটা খালি সিম্পল ম্যাথ। দেন আসেন প্রোডাকশন কস্ট বাদে। এবার সব কিছু কিন্তু আমরা বের করে বলছি। কি বের করছি? আমরা ডাইরেক্ট ম্যাটেরিয়ালের কস্ট বের করছি, ডাইরেক্ট লেবার বের করছি, ওভারহেড বের করছি, ফিক্সড ওভারহেড ভ্যারিয়েবল সব বের করছি। তাহলে তো আমাদের এখন প্রোডাকশন কস্ট বের করতে কোনো ঝামেলা নেই। তো ঝামেলা নাই, দেখেন এখানে কি অবস্থা। প্রোডাকশন বাজার এখানে যে P1 P2 দিছে 6000 ইউনিট, P1 1000 ইউনিট P2। তাহলে ওই যে ম্যাটেরিয়াল এক্স আগে এক্স ওয়াই, ম্যাটেরিয়াল এক্স এ লাগতেছে অ্যাকচুয়ালি 40,000, যা বের করছি আর কি। এতক্ষণ যা হিসাব করে আসছি সেগুলো আমরা যোগ করতেছি। ম্যাটেরিয়াল P1 এর আগে ডাইরেক্ট মেটেরিয়াল কত? এক্স এ লাগবে 1,44,000, ওয়াই তে লাগবে 1,80,000, টোটাল 3,24,000। তারপরে ডাইরেক্ট লেবার 3,36,000, এগুলো সব একটু বের করছি আমরা। Then variable production 38,000, fixed production overhead 3,84,000, total 10,92,000, total production cost, তাহলে টোটাল প্রোডাকশন কস্ট 10,92,000 ভাগ 6,000 ইউনিট, তাহলে পার ইউনিটের প্রোডাকশন কস্ট বের করে ফেললাম $182। P2 তে একই রকম ভাবে $256। একটু পর্যন্ত এই প্রোডাকশন কস্ট বাজারটা বুঝেন নাই এমন কেউ আছেন কিনা? বুঝছেন সবাই, আমি বুঝতেছি, কিন্তু বুঝেন না কেউ আছেন কিনা বলেন? প্রোডাকশন এটা তো আমাদের অনার্সের কোন একটা সাবজেক্টের সঙ্গে মিলছিল, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। তারপরে যে কস্ট অ্যাকাউন্টিং এর সঙ্গে স্যার সাদৃশ্য রয়েছে। হ্যাঁ, বুঝতে পারছি আপনার কথা, কিন্তু আমার কথা হচ্ছে যে আপনি প্রোডাকশন কস্ট বাজারটা আমরা কিভাবে করলাম এটা কি বুঝতে পারছেন? হ্যাঁ স্যার, বুঝতে পারি প্রোডাকশন কস্ট বাজারটা আমরা কিভাবে করলাম এই ধারাবাহিক কথাটা বুঝতে পারেন নাই এমন কেউ কি আছেন কিনা? 5 সেকেন্ডের মধ্যে বলেন। আলহামদুলিল্লাহ, মনে হয় সবাই বুঝতে পারছি না? সো একটু পর্যন্ত আমরা বুঝে গেলাম প্রোডাকশন কস্ট বাজারটা কিভাবে করলাম। তাহলে এবার আমাদের কিন্তু আমাদের ইনকাম স্টেটমেন্ট আমরা চলে যেতে পারছি, যেহেতু আমাদের সবকিছু রেডি হয়ে গেছে এখন হিসাব। তাহলে এবার দেখেন এবার আমরা কি করতেছি। জি স্যার, এখন আমরা চলে যাচ্ছি স্টেটমেন্টে। স্টেটমেন্ট দেখেন কস্ট পার ইউনিট কিন্তু আমরা বের করছি। প্রোডাকশন কস্ট $182 এবং $256 বের করছি, এবং আমার ইউনিট কত করবো সেটাও বের করছি। ওপেনিং ইনভেন্টরি আমার 100, ক্লোজিং ইনভেন্টরি 1100, সেটাও আগে একটা হিসাব করে ফেলি। ক্লোজিং ইনভেন্টরি ওপেনিং ইনভেন্টরি লাগবে আমার ইনকাম স্টেটমেন্টের প্রথম ধাপে কিন্তু কস্ট অফ গুডস সোল্ডটা দিতে হবে। কস্ট অফ গুডস সোল্ড দিতে হলে কিন্তু আমার ওপেনিং ইনভেন্টরি ক্লোজিং ইনভেন্টরি অ্যামাউন্ট কত লাগবে, নাহলে সেলস এর কস্ট অফ সেলসটা বের করতে পারবো না। যেহেতু দেখেন সেলস, এখানে সেলস, হ্যাঁ, সঙ্গে ওপেনিং ইনভেন্টরি, ক্লোজিং ইনভেন্টরি, কস্ট অফ প্রোডাকশন কত, এগুলা কিন্তু লাগে, এগুলা লাগতেছে এখানে। ওপেনিং ইনভেন্টরি প্লাস কস্ট অফ প্রোডাকশন মাইনাস ক্লোজিং ইনভেন্টরি হলে যা হবে সেটা হচ্ছে প্রোডাকশন কস্ট অফ সেলস। সেজন্যই আমরা আগে ওপেনিং ইনভেন্টরি এবং ক্লোজিং ইনভেন্টরি হিসাব করতে হবে। তো ওপেনিং ইনভেন্টরি 100, এখানে আমরা ধরে নিচ্ছি যে আমাদের ওপেনিং ইনভেন্টরি 182 করেও
গত বছরও 182 টাকা করে রেট হয়েছিল, এবছরও তাই। এবছর আমি হিসেব করলাম গত বছর তাই ছিল, এটা ধরে নিচ্ছি, যেহেতু কোনো তথ্য দেওয়া নাই। যদি কোনো তথ্য দেওয়া থাকতো তাহলে সে আমরা সেভাবে করতাম। এখন যেহেতু কোনো তথ্য দেওয়া নাই, সো আমরা ধরে নিচ্ছি যে 182 টাকা করে আমার গত বছরও প্রোডাকশনের কস্ট ছিল এবং ওপেনিং ইনভেন্টরি সেই হিসেবে আছে। সুতরাং ওপেনিং ইনভেন্টরি আমাদের 100 ইউনিট, 182 করে $18,200 এবং ক্লোজিং ইনভেন্টরি 1100। আমরা হিসাব করছি 182 গুণ করলে $2,20,200। তাহলে আমরা ওপেনিং ইনভেন্টরি ক্লোজিং চেক করলাম। P2 তো একই রকম, 50 ইউনিটের জন্য কত 12,800, আর বাকি ক্লোজিং এর জন্য 50 এর জন্য 12,800, একই হিসাব। এবার আমরা আবার যে হ্যাঁ, এবার আমরা তাহলে ইনকাম স্টেটমেন্টটা করে ফেলি। তাহলে সেলসে আমরা আগে হিসাব করছিলাম 11,50,000 এবং 11 লক্ষ, আগে P1টা করি 11,50,000, তারপর ওপেনিং ইনভেন্টরি যোগ 1820, হ্যাঁ, তারপরে ক্লোজিং ইনভেন্টরি, কস্ট অফ প্রোডাকশন আমার কত ছিল 18,200 যোগ 10,092, এই দুটো যোগ করলে 11,10,200 হবে না, মাইনাস ক্লোজিং ইনভেন্টরি 2,200,000, তাহলে আর 9,10,000 বেরোলো। ওপেনিং ইনভেন্টরি প্লাস কস্ট অফ প্রোডাকশন মাইনাস ক্লোজিং ইনভেন্টরি পেয়ে গেলাম কস্ট অফ সেলস। তাহলে সেলস ছিল আমার 11,50,000, কস্ট অফ সেলস 9,10,000, 11,50,000 থেকে 9,10,000 বিয়োগ করলে 2,40,000 গ্রস প্রফিট পেয়ে গেলাম। P2 তো একই রকম, সেলস আমার 3 লক্ষ হিসাব করেছিলাম আমরা, তারপরে আমরা ওপেনিং ইনভেন্টরি আমার কস্ট অফ সেল বের করতে হচ্ছে, তাহলে ওপেনিং ইনভেন্টরি প্লাস কস্ট অফ প্রোডাকশন মাইনাস ক্লোজিং ইনভেন্টরি, তাহলে আমরা 2,56,000 টাকা হচ্ছে আমার প্রোডাকশন কস্ট অফ সেলস। তাহলে আমার সেলের অ্যামাউন্ট হচ্ছে 3 লাখ আর বিয়োগ 2,56,000 কস্ট অফ সেলস, তাহলে আমার গ্রস প্রফিট 64,000। তাহলে দুই ধরনের প্রোডাক্ট P1 P2 যোগ করলে আমার টোটাল গ্রস প্রফিট দাঁড়াচ্ছে 2,40,000 যোগ 44,000, 2,84,000। একটু পর্যন্ত হিসাব বুঝছেন? হ্যালো, আমি কি আছি, আপনারা কি আছেন? জি স্যার, বুঝতে পারছি। স্যার এটা তো আমরা উপরে যে যতগুলো কাজ করে আসছি স্যার, ওয়ার্কিং গুলো জাস্ট ফেলাই দিলাম আর কি, ফেলা দিলাম, আর কিছু না, ভেরি ভেরি ইজি। এরপরে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন মার্কেটিং কস্টের কথা বলা আছে, কোশ্চেনের মধ্যে 2,25,000 টাকা ছিল, সেটা বিয়োগ করলে আমি নেট প্রফিট, এতক্ষণ পর্যন্ত গ্রস প্রফিট পেয়েছি, গ্রস প্রফিট থেকে অ্যাডমিনিস্ট্রেশন কস্ট মার্কেটিং কস্ট বিয়োগ করে দিলে আমি পেয়ে যাচ্ছি নেট প্রফিট 59,000 টাকা। 2,84,000 বিয়োগ 2,25,000, 59,000 টাকা পেয়ে যাচ্ছি। আচ্ছা, এখন দেখেন, তাহলে এখন আমরা আমার ইনকাম স্টেটমেন্ট বাজেটটাও হয়ে গেল, ভেরি ইজি না বলেন, একেবারে সহজ। এবার আসেন আমরা বাজেটের ক্লোজিং স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, এটা একটু আলোচনা করার বিষয় আছে, এটা আমরা কিভাবে করব। এখন দেখেন প্রশ্নে কি বলা আছে, প্রশ্নের মধ্যে তুমি এটা কত পৃষ্ঠায়? হ্যাঁ স্যার, স্যার 357 পৃষ্ঠা স্যার। হ্যাঁ 356 পৃষ্ঠা, হ্যাঁ 56, হ্যাঁ। একটু দেখাতে পারলে বলে ভালো হতো স্যার, একটু উপরে গেলে পাবেন স্যার, জাস্ট একটা পেজ। কত পৃষ্ঠা? আমি যাচ্ছি তো, এই যে আমার প্রশ্নের মধ্যে বলা ছিল কি, আমার যে ওপেনিং স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন ইজ এক্সপেক্টেড টু বি অ্যাজ ফলোস। হ্যাঁ, এটা ছিল ওইটা, মানে গত বছরের একটা হিসাব দিছিল যে নন কারেন্ট অ্যাসেট 9,50,000, ইনভেন্টরি 66,000, ট্রেড রিসিভেবল 2,60,000, ক্যাশ 25,000, ট্রেড পেয়েবলস 86,000, আদার শর্ট টার্মস 24,000। তাহলে এটা এগুলো হচ্ছে অ্যাসেটস, কারেন্ট অ্যাসেট, এগুলো হচ্ছে কারেন্ট লায়াবিলিটিস। তাহলে অ্যাসেট থেকে লায়াবিলিটি বাদ দিয়ে নেট কারেন্ট অ্যাসেট 2,40,000 টাকা, আর নন কারেন্ট অ্যাসেট সেখানে যোগ করলে আমার টোটাল নেট অ্যাসেট বের হয়ে গেল 11,51,000 টাকা। এখন বলছেন নন কারেন্ট অ্যাসেটস ইন দ্য স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন আর এক্সপেক্টেড টু ইনক্রিজ বাই 40,000 টাকা। এই যে নন কারেন্ট অ্যাসেট বলা আছে এখানে 9,50,000, এটা আমরা বাজেটে নেক্সট বাজেটে এক্সপেক্ট করতেছি যে 40,000 ইমপ্রুভ হবে। তাহলে কত হবে এটা নেক্সট বাজেটে কত হবে? 9,90,000। 9,90,000 হবে। এটা 9,90,000 কেন হবে? কেউ কি প্রশ্ন করবেন না করবেন না? এটা তো ডাইরেক্টলি কোশ্চেনে দেওয়া আছে। But no charge is expected in trade receivables
ট্রেড পেয়েবলস এন্ড আদার শর্ট টার্ম লায়াবিলিটিস, মানে ট্রেড রিসিভেবলস এর মধ্যে কোনো চেঞ্জ হবে না, ট্রেড পেয়েবলস এর কোনো চেঞ্জ হবে না, শর্ট টার্ম লায়াবিলিটির মধ্যে কোনো চেঞ্জ হবে না, এগুলা একই রকম থেকে যাবে। Then there are no plans at this stage to raise extra capital, মানে extra capital বাড়তেছে না, and to share obtain new shares, new loans. The company currently has an overdraft facility of $3 lakh with its bank. এই পয়েন্টটা নিয়ে আমি একটু আগে আলোচনা করেছি। আমাদের বাজেট স্টেটমেন্টে গিয়ে কি দাঁড়ায় সেটা আমরা এখন দেখব। এই কথাটা আপনারা মনে রাখেন, দেখেন বাজেট স্টেটমেন্টে গিয়ে এটা কি দাঁড়ায়। তাহলে আমি আবার চলে যাচ্ছি আগের জায়গাতে। আমাদের ইনকাম স্টেটমেন্ট হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি বাজেটের ক্লোজিং স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন। এখন দেখেন এখানে কি, এই লাইনগুলো পড়া দরকার। The closing statement of financial position can be constructed from the information provided. The net asset of the business will increase by the amount of the net profit minus any drawings or dividends paid to the owners. If we assume the drawings dividends will be nil, the net assets at the year end will be কি হবে? ওপেনিং নেট অ্যাসেট এখানে আমাদের 11,91,000 টাকা, এটা আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া আছে। এখন এটার সঙ্গে আমার যেহেতু বাজারের নেট প্রফিট 59,000 করছি আমরা, তাহলে এটা আমার ওপেনিং নেট অ্যাসেট সঙ্গে অবশ্যই যোগ হয়ে যাবে। আপনারা যদি আপনারা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর মধ্যে তো এইগুলো করছেন, আপনার যে স্টেটমেন্ট, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এবং এই যে ফিনান্সিয়াল পজিশন অফ কোম্পানি, তাহলে আমার নেট প্রফিটটা যোগ হচ্ছে ওপেনিং অ্যাসেটের সঙ্গে, তাহলে এটা আমার 12,50,000 হচ্ছে ক্লোজিং নেট অ্যাসেটস। ওপেনিংটা দেওয়া আছে প্রশ্নে 11,91,000, সঙ্গে আমার নেট প্রফিট বাজারের যোগ হয়ে যাবে 59,000, তাহলে 12,50,000 হয়ে যাবে। এবার দেখেন আমার the non-current assets will increase by 40,000 বলা আছে প্রশ্নে। Closing inventory has been calculated in the budget, আমরা বাজেটে হিসাব করছি, and budgeted assumptions are available for receivables and payables. We can calculate the total closing inventory as follows. তাহলে ফিনিশড গুডসের ক্লোজিং ইনভেন্টরি 2,13,000 এবং র ম্যাটেরিয়াল 17,000, এটা আমরা হিসাব করছিলাম একটু আগে। দেখেন প্ল্যান ক্লোজিং ইনভেন্টরি 17,000, এই যে, আর 2,13,000 করতে আসছে। স্যার এটা ইয়ার থেকে আসছে, নেট প্রফিট যেখানে বের করছে ওখান থেকে। হ্যাঁ বলেন স্যার, নেট প্রফিট যেখানে আমরা বের করছি ওখানে গেলে পাবো। ম্যাটেরিয়াল ইউসেজ প্ল্যান ইনভেন্টরি আমার 17,000 হচ্ছে কি টোটাল, হ্যাঁ ক্লোজিং ইনভেন্টরি, আর ওপেনিং ইনভেন্টরি আমার কত? না আমি বলি এখন ফিনিশড গুডস কোথায়, ফিনিশড গুডস কোথায়? প্রোডাকশন এখানেই সেলস। স্যার আমরা নেট প্রফিট যেখানে বের করছি ইনকাম স্টেটমেন্ট, ওখানে আমাদের ক্লোজিং ইনভেন্টরি যেটা ছিল ওই দুইটার টোটালটা। এই স্যার এখানে এই যে স্যার নিচের দিকে যান, এখানে যে ক্লোজিং ইনভেন্টরি আছে নিচের দিকে, এই 2,13,000। জি স্যার, ক্লোজিং ইনভেন্টরি 2,13,000। তাহলে ওপেনিং ইনভেন্টরি 17, ক্লোজিং ইনভেন্টরি 2,13,000, প্লাস মাইনাস করেন ফিনিশড গুড 2,13,000, র ম্যাটেরিয়াল 17,000 হিসাব করছিলাম, তাহলে আমার 2,30,000 হচ্ছে আমার total value of closing inventory. জি স্যার। তাহলে এটাও পেয়ে গেলাম। The last figure that we need for the statement of financial position is the cash balance. We could deduce this as a balancing figure, but it can be provided as follows. আমরা একটা assumption করতে পারি, এটা ব্যালেন্সিং ফিগার করে করতে পারি, কিন্তু ব্যালেন্সিং ফিগার করার ক্ষেত্রে এভাবে আমরা একটা হিসাব করলে ভালো। আমার ওপেনিং ক্যাশ ব্যালেন্স দেওয়া আছে 25,000 দেওয়া আছে, $25,000। প্রফিট করলাম 59,000, এটা প্রফিট, এটা আমার ক্যাশের সঙ্গে যোগ হয়ে যাবে। পারচেজ অফ নন কারেন্ট অ্যাসেট 40,000 মাইনাস হয়ে যাবে, টাকা চলে যাচ্ছে। ক্যাশ এফেক্ট অফ ইনভেন্টরি ইনক্রিজ, এই কথাটা একটু ফোকাস করতে চাই। ক্যাশ এফেক্ট অফ ইনভেন্টরি ইনক্রিজ 1,84,000, এটা ক্লোজিং ইনভেন্টরি মাইনাস ওপেনিং ইনভেন্টরি। এই কথাটা কি আপনারা
এই যে ক্যাশ এফেক্টটা 1,64,000 মাইনাস হয়েছে, কেন হয়েছে? তো ক্লোজিং ইনভেন্টরি থেকে ওখানে ওপেনিং যে ফিনিশ র মেটেরিয়াল এবং ফিনিশ গুডস এর ওপেনিং যেটা ছিল ওটা আমরা বাদ দিব। কেন আমি 1,64,000 টাকা বাদ দিব? কেন বাদ দেওয়ার প্রশ্ন কেন আসতেছে? স্যার তাহলে আমরা মানে এই বছর যেটা উৎপাদন করছি সেটাটা পাবো, মানে এই পিরিয়ডে আমরা যেটা উৎপাদন করছি সেটার কস্টটা পাবো। আর একটু চিন্তা করে বলেন। উৎপাদন তো ঠিক আছে পাবো, কিন্তু আমার ক্যাশ টাকার সঙ্গে আমি এটা অ্যাডজাস্টমেন্টে যাচ্ছি কেন সেটা বলেন আমাকে। এই কথাটা একটু ব্রেইনস্টর্মিং করেন, সবাই চিন্তা করেন যে আমার আমরা যদি স্যার ক্লোজিং ইনভেন্টরি থেকে যদি ওপেনিং ইনভেন্টরিটা বাদ দিই স্যার, জি তাহলে বেসিক্যালি যতটুকু ম্যাটেরিয়াল আমরা এই বছরের ভিতরে সেল করেছিলাম সেইটুকুর পারচেসটা পাবো স্যার। আর পারচেস করতে এই পরিমাণ টাকাটা আমার ব্যয় করতে হয়েছে স্যার। ব্যয় করতে হয়েছে, রাইট? এই কথাটাই শুনতেছিলাম, ব্যয় করতে হলে তো আমার ক্যাশ টাকা কি চলে যাবে না? জি স্যার, ব্যয় করতে। ক্যাশ টাকা তো কমে যাবে আমার, ওই জন্য আমি এটা ম্যানেজ করতেছি ক্যাশ এফেক্ট। হ্যাঁ, এই কথাটাই আমি ফোকাস করতে চাচ্ছিলাম এতক্ষণ পর্যন্ত যে আসছি আমি এই জায়গায় আসার জন্য, কিন্তু এত কিছু এতক্ষণ পর্যন্ত পড়লাম যে আমার এই কথাটা কিন্তু এখানেই আপনাদের এই ঝামেলাটা যে এখানে একটু করে এটাই মনের ভিতরে ঢুকে রাখতে ফেললে আপনার কিন্তু ক্যাশ বাজারে করতে পারবেন, প্রোডাকশন বাজারে এবং সবগুলো করতে পারবেন, কোনো ঝামেলা নেই আর, বুঝছেন? সো এটা মনে রাখবেন যে ক্যাশ এফেক্ট অফ ইনভেন্টরি ইনক্রিজ, ইনভেন্টরি ইনক্রিজ হওয়া মানে আমার ক্যাশ টাকা কি করা, ক্যাশ টাকা কি হওয়া, কমে যাওয়া। কমে যাওয়া, কমে যাওয়া। ক্যাশ টাকা কমে যাবে। তো ক্যাশ টাকা কমে গেছে বলেই আমি এটা ক্যাশ থেকে ম্যানেজ করতেছি। হ্যাঁ, তাহলে না, ওইটা আপনার টোটাল শুধু পারচেজ করেন, আপনার এখানের মধ্যে তো অনেক কিছু আছে, ইনভেন্টরি ফিনিশ গুডসের মধ্যে আপনার লেবার কস্ট আছে, ওভারহেড আছে, সবকিছু আছে না? তো আপনার টোটাল ইনভেন্টরি হিসাব করে টোটালি চলে যাচ্ছেন আপনি, আপনি এখন ক্যাশের হিসাব করতেছেন না, আপনি এখানে কনফিউশনের মধ্যে দেওয়া দরকার নাই। আপনি ওই জন্যই তো আমার ওপেনিং ইনভেন্টরি মাইনাস করছি, ক্লোজিং ইনভেন্টরি যোগ করছি, ক্লোজিং ইনভেন্টরি থেকে ওপেনিং ইনভেন্টরি মাইনাস করে দিচ্ছি, মাইনাস দিয়ে আমার ইনভেন্টরি লেভেলটা কত ইনক্রিজ করতেছে। আমরা কিন্তু কস্টিং করার সময় এরকম একটা হিসাব করছিলাম যে ইনক্রিজিং ওপেনিং ইনভেন্টরি জন্য আমার প্রফিট কমে গেছিল বা প্রফিট বেড়ে গেছিল, মনে আছে কিনা? ভ্যারিয়েন্স অ্যানালাইসিস করার সময় এগুলো করছি, এগুলা কিন্তু আমরা আগের চ্যাপ্টারগুলোতে করে আসছি। ঠিক একই জিনিস যে আমি আমার যদি ক্লোজিং ইনভেন্টরি লেভেলটা বেড়ে যায়, ওপেনিং ইনভেন্টরি যদি কম থাকে, অথচ যদি ক্লোজিং ইনভেন্টরি বেড়ে যায়, তাহলে যতটুকু পরিমাণ বাড়তেছে ততটুকু পরিমাণ টাকা আমার কাছ থেকে চলে যাচ্ছে, অথবা আমার প্রফিট, আগের ক্ষেত্রে ভাবলাম প্রফিট কমাচ্ছিলাম, এই ক্ষেত্রে আমার টাকাটা কমে যাচ্ছে। টাকাটা কমলে আমি টাকাটা কোথায় খরচ করি? আমার টাকাটা ক্যাশ থেকে খরচ করি। সো ক্যাশ থেকে আমার ক্যাশ কমে যাচ্ছে, দ্যাটস ওয়াই আমি এটা ডিডাক্ট করবো আমার ক্যাশ ব্যালেন্স থেকে। তাহলে আবার দেখেন, আমার ওপেনিং ক্যাশ ব্যালেন্স ছিল $25,000, তারপর আমি প্রফিট করলাম $59,000, দেন পারচেজ অফ নন কারেন্ট অ্যাসেটস, আমি অ্যাসেট কিনলাম $40,000 মাইনাস করে দিলাম, আর ক্যাশ ইফেক্ট অন ইনভেন্টরি ইনক্রিজের কারণে আমার ক্যাশ ইফেক্ট দিয়ে এখানে মাইনাস থেকে দেখাচ্ছি, মানে আমার 1,80,000 টাকা আমার আর বেশি খরচ হচ্ছে ইনভেন্টরি ইনক্রিজ রাখবো সেজন্য, ক্যাশ টাকা চলে যাচ্ছে সেজন্য চলে গেল। স্যার এই জায়গায় যে ক্যাশ ইফেক্ট আমরা বলতে চাই, যদি বাকিতে ক্রয় হয় তাহলে সেটা তো ক্যাশ ইফেক্ট হবে না স্যার। ওইভাবে কেন? বাকিতে হিসাব করলে আসবে না এখানে, তাহলে ওই কথাও বলা থাকবে। হ্যাঁ, আমার বাকির কথা তো প্রশ্নে বলাও নাই, তাই না? বাকির কথা প্রশ্নে বলা নাই, আমি তো বাকির কথা যাচ্ছি না। ইনডিরেক্টলি কিন্তু বলছে স্যার, যেহেতু বলছে যে ট্রেড রিসিভেবল এবং ট্রেড পেয়েবল রিমেইন কনস্ট্যান্ট, যেহেতু ট্রেড পেয়েবল কনস্ট্যান্ট অর ইনডাইরেক্টলি বলছে এটা বলে দিয়েছে যে আমার কোনো চেঞ্জ নাই মানে কি আমি ক্যাশে যাচ্ছি। ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ, রাইটলি সেড। যে আমার তাহলে আমরা কি এটা বুঝছি যে আমার ক্যাশ এফেক্ট অফ ইনভেন্টরি ইনক্রিজের কারণে কেন ক্যাশ টাকা কমে দিচ্ছি, এটাকে আমরা সবাই বুঝতে পারছি কিনা? কেউ বুঝতে পারেন না এমন কেউ বলেন? যারা বুঝতে পারছেন তারা চুপ থাকেন, যারা বুঝতে পারেন না এমন একজন বলেন। 5 সেকেন্ড সময় দিলাম, বুঝতে না পারলে বলেন। স্যার এখানে একটা জিনিস খালি আমার একটু টার্মিনোলজি যে সেন্টেন্সটা ইউজ করছি স্যার, ওইটা কি স্যার আমি এখানে লিখছে ক্যাশ ইফেক্ট অফ ইনভেন্টরি ইনক্রিজ, আমি কি লিখতে পারি স্যার যে নেট ক্যাশ আউটলে রিলেটেড টু দ্য ইনভেন্টরি অ্যাসেট? ইনভেন্টরি অ্যাসেট না, ইনভেন্টরি ইনক্রিজটা আপনার বলতে হবে আসলে। ইনভেন্টরি ইনক্রিজ এই ওয়ার্ডটা রিয়েলি gives a good value. জি স্যার, গুড আন্ডারস্ট্যান্ডিং। হ্যাঁ, ইনভেন্টরি ইনক্রিজ মানে কি? আপনার ক্লোজিং ইনভেন্টরি ইনক্রিজ,
ইন কম্পেয়ার টু ওপেনিং ইনভেন্টরি। যখনই আপনি ইনভেন্টরি ইনক্রিজের কথা বলবেন তাহলে কম্পেয়ার কথা চলে আসবে, এবং এটা অ্যাকাউন্টিং টার্মিনোলজি থেকে এইভাবে ভাবা হয়। সুতরাং আমার মনে হয় যে ইনক্রিজটা বড়টাই ভালো হবে। হ্যাঁ, যার ফলে স্যার ক্যাশ আউটলেটা হয়েছে স্যার, ইনভেন্টরিটা ইনক্রিজ মিন্স অ্যাসেট এক সাইডে বাড়ছে আর একদিকে অ্যাসেটটা কমছে স্যার। এই হচ্ছে মোটামুটি এখানে এই প্যাচটার কথা বলার জন্য আমি আজকে কয়েক ক্লাস থেকে আপনাদেরকে বলতেছিলাম, এখানে এই জিনিসটা আপনার মাথায় ঢুকলে আমাদের বাজেটিং ইজ ভেরি ইজি। দেন তাহলে আমরা দেখেন আমার ক্লোজিং ব্যালেন্সটা কিন্তু এখন মাইনাস ফিগার হয়ে গেল, তাই না? ক্লোজিং আমার ক্যাশ টাকা যা ছিল তার চেয়ে বেশি লাগবে, মানে 1,20,000 টাকা ক্যাশ আমার বেশি লাগতেছে, এটা মাইনাস দিছি। এই যে মাইনাস করে দিছি না, ওই যে আমার ব্যাংক থেকে একটা $3 লক্ষ ওভারড্রাফট করার ফ্যাসিলিটি আছে। বুঝতে পারছি স্যার, ওটা লং টার্ম লায়াবিলিটি ছিল স্যার। হ্যাঁ, ক্লোজিং ব্যালেন্স দেখেন গ্রহণ করতে পারি। ব্র্যাকেটে ওভারড্রাফট লিখে দিছে, এজন্য ব্র্যাকেটে ওভারড্রাফট লিখে দিছে। ওভারড্রাফট মানে আমি ব্যাংক থেকে একটা লোন নিয়ে আমি ক্যাশ টাকাটা সেটাকে সমাধান করতে হবে, কিন্তু এই ক্যাশ টাকাটা আমার লাগবে, কোত্থেকে আমি দিব? আমার কাছে টাকা না থাকলে তখন ওই ব্যাংক থেকে আমার ফ্যাসিলিটি করা আছে $3 লাখ পর্যন্ত আমি লোন নিতে পারবো, ওভারড্রাফট করতে পারবো, ব্যাংক থেকে নিয়ে নিব। ক্লিয়ার কথাটা? সো এবার দেখেন এটা হয়ে গেল। এবার আমি ক্লোজিং স্টেটমেন্টটা বসিয়ে দিচ্ছি, আমার সব ক্যালকুলেশন হয়ে গেল। এবার স্টেটমেন্টটা বসিয়ে দিব জন্য কারেন্ট অ্যাসেট আমার 9,50,000 ছিল, 9,90,000 হয়ে গেল, 40,000 বেড়ে। ইনভেন্টরি এখানে আওয়াজ করতেছে কে? আচ্ছা, ইনভেন্টরি 2,30,000, নন কারেন্ট অ্যাসেট ইনভেন্টরি 2,30,000 আর ট্রেড রিসিভেবল 2,60,000। হ্যাঁ, এটা তো ট্রেড রিসিভেবল তো আমাদের 2,60,000 বারবারটা বলছিল, তো ওই 2,60,000 আছে। ইনভেন্টরি 2,30,000 আমি হিসাব করছি একটু আগে এখানে, তাহলে আমার 4,90,000 ব্যাংক ওভারড্রাফটটা ওই যে 1,20,000 যেটা ছিল আগে ছিল ক্যাশ 25,000 টাকা উপরে, নন কারেন্ট অ্যাসেটের নিচে ছিল, এখন ওইটা লাইবিলিটি সেকশন চলে আসছে ওভারড্রাফট হয়ে 1,20,000। ট্রেড পেয়েবলস আগের মতোই 86,000, শর্ট টার্ম লাইবিলিটিস আগের মতোই 24,000। তাহলে 4,90,000 সঙ্গে 2,30,000 যোগ করলে নন কারেন্ট অ্যাসেট 2 লাখ বিয়োগ করলে 2,60,000, 9,90,000 সঙ্গে 2,60,000 যোগ করলে 12,50,000। This budget is for entire year. For control purposes, the budget should be analyzed in much greater detail. A sales and production budget will be prepared for each control period. Sales এবং production বাজেটটা প্রত্যেকটা কন্ট্রোল পিরিয়ডের জন্য বাজেট করা উচিত আমাদের। টাইপিক্যালি each month or each quarter, মাসের দিকে মাসেরটা হবে অথবা each quarter বেশি হবে। এটা একটা মাথায় রাখতে হবে যে আমার প্রোডাকশনটা যেন বেশি না হয়। প্রোডাকশন বেশি করা মানে কিন্তু আমার অনেক কস্ট ইনভলভমেন্ট আছে, সুতরাং বি কেয়ারফুল। আমার সেলস ডিমান্ড কি, সেলস ডিমান্ড অনুযায়ী আমার কত প্রোডাকশন করতে হবে, এবং কত প্রোডাকশন করতে গিয়ে আমার হিসাব করতে হবে যে ক্লোজিং ইনভেন্টরি আছে কিনা, আমার ওপেনিং ইনভেন্টরি আছে কিনা, সেটা আমার অ্যাডজাস্টমেন্ট করতে হবে। করার পরে এখানে কিন্তু আমার প্রোডাকশন বাজারটা করার পরে তারপরে আমার এই জন্যই বাজেটিং এর আমার এইখানে সুবিধা যে কন্ট্রোল পারপাস। ফর কন্ট্রোল পারপাসেস the budget should be analyzed in much greater detail. A sales and production budget will be prepared for each control period, typically each month or each quarter. তো এই হলে কি মোটামুটি আমাদের টোটাল মাস্টার বাজেট। কোনো প্রশ্ন থাকলে করেন, এইটা ভালো মতো বুঝতে পারলে আপনার মাস্টার বাজেটে কোনো কনফিউশন থাকার কথা না। বাট কোনো কনফিউশন আছে কিনা, কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারেন, আজকে আলোচনা করতে পারি। জি স্যার, এটা স্যার পুরো একটা কমপ্লিট প্যাকেজ স্যার। কমপ্লিট প্যাকেজ স্যার, এত বড় অঙ্ক কি পরীক্ষা আসবে স্যার? মানে তো অনেক টাইম কনজিউমিং স্যার। আচ্ছা, আমি একটা কথা বলি তাহলে আপনার কথার উত্তরে। আসতে পারে, আপনাকে 25 মার্কসের জন্য দিতে পারে এরকম প্রশ্ন। হ্যাঁ, আপনি যদি এই প্রশ্নটা, আমি তো বলতে অনেকক্ষণ সময় দিচ্ছি, কিন্তু আপনি যদি প্রশ্নটা যদি প্রথমেই বুঝতে পারেন, কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, তখন আপনি দ্রুত অঙ্কটা করে ফেলতে পারবেন। অঙ্কটা আপনাকে মনে করেন হয়তো রিকোয়ারমেন্ট গুলো এত ডিটেলস যে আমরা লিখছি এত ডিটেলস নাও লিখতে হতে পারে। আপনি শর্টলি করে আপনাকে তখন ট্যাক্টফুল হইতে হবে আনসার করার সময়, যে আপনার কোয়েশ্চেনে এক্স্যাক্টলি কি যাচ্ছে আপনি এক্স্যাক্টলি আনসার করতে পারলে হইলো। আপনাকে ওয়াকিং গুলো শর্টলি করে ফেলতে হবে। যদি প্রশ্ন আসে, এরকম প্রশ্ন আসতে পারে, মাস্টার করতে হতে পারে, বা আপনাকে দিতে পারে ক্যাশ বাজেট করে দাও। তো ছোট একটা ক্যাশ বাজেট করবো আমরা এখন। ক্যাশ বাজেট করলে আমাদের এই চ্যাপ্টারের মধ্যে কোনো ইয়ে থাকবে না। আপনি এই চ্যাপ্টারটা ভালো মতো করবেন, ইটস ভেরি ইজি, এবং এখান থেকে প্রশ্ন আসে। এবং গত সেশনে এখান থেকে প্রশ্ন আসে নাই। সো নেক্সট সেশনে তো আমি তো দেখতেছি এখান থেকে আসার সম্ভাবনা আছে। আমার স্যার এবার সম্ভব। হ্যাঁ,
এরকম করে ম্যান্ডেটরি কিছু নেই, আমাদের তো সবকিছু জানতে হবে, এমন কিছু জানবো না এমন কিছু থাকবে না, সবকিছু জেনেই আমরা পরীক্ষা হলে যাব। সো আমি কি আর কোনো প্রশ্ন আশা করবো আপনার কাছ থেকে? কেউ কোনো প্রশ্ন করবেন নাকি আমি নেক্সট অঙ্কে যাব? আই হোপ যে সবাই আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে আসছে, কিন্তু বাসায় আপনারা এটাকে রিভিউ করবেন, হাতে কলমে অঙ্কটা করবেন, একবার দুইবার করবেন, ইনশাল্লাহ কোনো ঝামেলা থাকবে না। এরপরে আপনার বিভিন্ন কোশ্চেন দেখবেন যে সবই বুঝতেছেন আর কি। একটা করে এটা ভালো মতো করে বলতে হলে ঝালাই হয়ে যাবে। এরপর যে কোনো প্রশ্ন দেখবেন যে আপনার কোনো সমস্যা হচ্ছে না। সো আমরা এখন যেটা করব, এইখানে একটা আপনার টেস্ট অফ আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে এখানে একটা ক্যাশ বাজেটের একটা অঙ্ক আছে, এইটা একটু দেখবো। এইটা দেখার পরে আমাদের এই চ্যাপ্টার ক্লোজ। তো এখানে কি বলতেছে, এখানে একটা রিকোয়ারমেন্ট হচ্ছে গিয়া প্রিপেয়ার এ ক্যাশ বাজেট। একটা ক্যাশ বাজেট করতে বলছে 25 মার্কস। কি কি তথ্য আছে তারা দেখিনি। আচ্ছা, তার আগে বলি ক্যাশ বাজেট নিয়ে আমরা আলোচনা করি একটু হবে। আপনারা কেমন শুনতে পাচ্ছেন? আমি কি আছি আপনাদের সঙ্গে নাকি নাই? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ, এখন মনে করেন এই কথা বাদ দেন, আপনি এই ক্যাশ বাজেটের কথা মাথাতে ফেলে দেন। আপনি আমাকে বলেন, আপনি আপনার কিছু বাজার করতে হবে। হ্যাঁ, তো আপনার বাজারে আপনি একটা হিসাব করলেন যে কত টাকা বাজার করতে হবে। সিম্পল যদি চিন্তা করেন, আপনার কাছে তখন আপনি পকেটে কত টাকা আছে এটা হিসাব করবেন, তারপরে কি কি কিনবেন সেটা হিসাব করবেন। হ্যাঁ, তারপরে কত টাকা নাই সেটা হিসাব করে সেই টাকাটা যোগান দেবেন। এই তো, তাহলে আপনার কাছে বিষয়টা হচ্ছে কি আপনি কত টাকা পাচ্ছেন, কত টাকা আছে, যোগ আপনি কত টাকা বিভিন্ন জায়গা থেকে পাবেন সেটা যোগ করবেন, থেকে কত টাকা খরচ করবেন সেটা বাদ দিবেন। বাদ দিয়ে যা থাকবে সেই টাকাটা কি আপনার একটা ক্যাশ ব্যালেন্স আপনার কাছে থাকবে। এটাই তো বিষয়। ক্যাশ বাজেটটা এই কনসেপ্টই হচ্ছে ক্যাশ বাজেট। আপনার কাছে কত টাকা আসবে, কত টাকা আপনি রিসিভ করবেন, কত টাকা খরচ করবেন, ওটা আগে বের করবেন। বের করার পরে আপনার কত টাকা পকেটে আছে এবং কত টাকা লাগবে। কত টাকা পকেটে আছে সেটা যখন আপনি প্লাস মাইনাস করবেন তখন দেখবেন যে আপনার মানে ওপেনিং ক্যাশ ব্যালেন্স যখন আপনি যোগ করবেন হিসাবের সঙ্গে, তারপরে ক্লোজিং ক্যাশ ব্যালেন্সটা আপনি বের করতে পারবেন। এই হচ্ছে ক্যাশ বাজেটের মুখ্য বিষয়। এখন বাদ বাকি যা ইনফরমেশন আছে আপনি ইনফরমেশন থেকে খুঁজে নেবেন যে আপনার কি কি যোগ করতে হবে, কি কি বিয়োগ করতে হবে, কোথা থেকে কি করবেন না করবেন। এই সিম্পল কনসেপ্টের মাথায় রেখে ক্যাশ বাজেট করবেন। ভেরি ইজি, নাথিং কমপ্লিকেটেড। তাহলে একটা এই প্রশ্নটা করলে কিন্তু আমাদের জিনিসটা ক্লিয়ার হবে। So let's see. বলতেছে Fleming PLC has established a new subsidiary company on 1 November specifically for the manufacture and selling of a new product. The holding company will inject for working capital purposes $30,000 cash on 1st December. Fixed capital assets are being transferred from another company in the group. তাহলে ক্যাশ $30,000 আমরা ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে প্রথমে নিয়ে আসতেছি, একটা ইনকাম কিন্তু পেয়ে যাচ্ছি আমরা। মানে ধরেন এটা ওপেনিং ইনভেন্টরি, ওপেনিং ক্যাশ বাজেট, ক্যাশ ব্যালেন্স, ওপেনিং ক্যাশ ব্যালেন্স $30,000 আমি অলরেডি আগে থেকে ইনজেক্ট করে দিচ্ছি। এরপর আমি দেখবো খরচ এবং ইনকাম এবং খরচ কি আছে। ইউজিং দ্য ডাটা গিভেন you are required to prepare a cash budget for each of the months of December, January, February, March. 4 মাসের জন্য ক্যাশ বাজেট করবেন আপনি। কোন কোন মাস? ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। ক্যালকুলেশনস আর টু মেড টু দ্য নিয়ারেস্ট $1, মানে দশমিক বাদ দিয়ে $1 এর মধ্যে নিয়ে আসবেন। ডাটা কি দেওয়া আছে? দ্য ভ্যারিয়েবল প্রোডাকশন কস্ট পার ইউনিট। ভ্যারিয়েবল প্রোডাকশন কস্ট বলতে পারেন কি কি বলা আছে? ডাইরেক্ট মেটেরিয়াল 4 টাকা, ডাইরেক্ট ওয়েজেস 3 টাকা, ভ্যারিয়েবল প্রোডাকশন ওভারহেড 1.5 টাকা। তাহলে টোটাল ভ্যারিয়েবল প্রোডাকশন কস্ট মানে $8.50। Fixed overhead estimated $48,000 per annum is expected to be incurred in equal amounts each month from December 1. তাহলে মাসে কত ডলার? 4,000। কারণ $48,000 যদি এক বছর হয় 12 দিয়ে ভাগ করলে 4,000, 4 12 48,000। Production will commence
in December and sales on 1st January. তাহলে প্রোডাকশন আমার ডিসেম্বরে শুরু হয়ে যাবে, তাহলে খরচ কিন্তু ডিসেম্বর থেকে হওয়া শুরু হইলো, সেলস কিন্তু জানুয়ারি থেকে শুরু হবে, তার মানে ইনকামটা আসবে জানুয়ারি থেকে। The estimated sales for the first 4 months are সেলস কত, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল 4 মাসের জন্য বলে দিচ্ছে, ইউনিট 6200, 6800, 6500, 6000, সেলস ভ্যালু বলে দিচ্ছে। ওকে, এবার বলতেছে আরো the following information is to be taken into consideration। আচ্ছা, আমাদের রিকমেন্ড হচ্ছে কি, ক্যাশ বাজেট করব 4 মাসের জন্য। কোন কোন মাসের জন্য? ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। এই 4 মাসের জন্য আমরা বাজেট করব। এই 4 মাসের বাজেট করার সময় আমার প্রথমে দেখতে হবে যে এই 4 মাসের আগে, মানে ডিসেম্বরের আগে নভেম্বরে কোনো খরচ খরচ আছে কিনা, যেটা এটাকে আমার এফেক্ট করতে পারে, মানে পরবর্তী ডিসেম্বরে এফেক্ট করতে পারে, বা এখানে কিন্তু ইনফরমেশন দেওয়া থাকবে সেরকম, ওগুলো আমরা কনসিডারেশনের মধ্যে আনবো। 4 মাসের বাজেটই করব, কিন্তু আমরা যেহেতু কলম ওয়াইজ করবো, তার আগে পরে কিছু মান্থের কথা আমাদের রাখতে হতে পারে, সেটা আমরা একটু পরে দেখব। Information, these are the following information is to be taken into consideration. কি বলতেছে? Stock, finished goods 75% of each month's invoiced sales units to be produced in the month of sale, and 25% of each month's invoiced sales units to be produced in the previous month. হ্যাঁ, তো ফিনিশ গুড যা থাকবে 75% তার হবে কি, 75% of each month's invoiced sales units to be produced in the month of sale, 25% each month's invoice sales units to be produced in the previous month। তার মানে জানুয়ারিতে যা আমি সেল করব তার 25% কিন্তু ডিসেম্বরে আমার প্রোডাকশন করতে হবে। তাহলে ডিসেম্বরে যা সেল করব তারও 25% আমার নিশ্চয়ই নভেম্বরে নভেম্বরে প্রোডাকশন করতে হবে। হ্যাঁ, নভেম্বরে তাহলে নভেম্বরের একটা কলাম আমাকে এই ফিনিশ গুডস হিসাব করার সময় রাখতে হবে। দেন এটা কিন্তু প্রশ্ন, কোনো মাসের সেলসের 25% হলো ওই মাসের জন্য ওপেনিং স্টক। হ্যাঁ, রাইট। ডিসেম্বর মাসের যে ক্লোজিং স্টক 25% আছে, হ্যাঁ, সেটা আমার জানুয়ারিতে গিয়ে ওপেনিং স্টক হয়ে যাচ্ছে। তো এইভাবে কন্টিনিউ করবে। দেন স্টকস, ডাইরেক্ট ম্যাটেরিয়ালস বলছে 50% of direct materials required for each month's production to be produced in the previous month। তাহলে কি ডাইরেক্ট ম্যাটেরিয়াল আমার স্টক যা থাকবে প্রিভিয়াস মান্থে কিন্তু কি 50% of direct materials required for each month's production to be purchased। তাহলে আমার জানুয়ারিতে যা আমি প্রোডাকশন করব, রিকোয়ারমেন্ট যা থাকবে তার 50% কিন্তু আমার ডিসেম্বরে কিনতে হবে, ডিসেম্বরে যা আমার রিকোয়ারমেন্ট থাকবে তার 50% কিন্তু আমার আগামী মাস কিনে ফেলতে হবে, এভাবে আগাবে। তো ডাইরেক্ট ম্যাটেরিয়ালস টু বি পেইড ফর ইন দ্য মান্থ ফলোইং পারচেজ। তাহলে আবার এটা বলছে ডাইরেক্ট ম্যাটেরিয়াল যে টাকাটা আছে সেটা আবার পেমেন্টও করবো পরবর্তী মাসে। হ্যাঁ, ম্যাটেরিয়ালস, ডাইরেক্ট ম্যাটেরিয়াল টু বি পেইড ফর ইন দ্য মান্থ পারচেজ। আমি ডিসেম্বর মাসে যে ডাইরেক্ট ম্যাটেরিয়াল কিনবো সেটার পেমেন্টটা করবো জানুয়ারি মাসে, জানুয়ারি মাসে যা কিনবো সেটা পেমেন্ট করবো ফেব্রুয়ারি মাসে। এটি হচ্ছে কি ডাইরেক্ট ম্যাটেরিয়াল টু বি পেইড ফর ইন দ্য মান্থ ফলোইং পারচেজ। Number 3, the direct wages to be paid 75% in the month used, 25% in the month in the following month. Wages তাই যে মাসে আমার wages লাগবে, প্রোডাকশনের মধ্যে wages লাগতেছে সেই মাসে আমি 75% পেমেন্ট করব, বাকি 25% পরবর্তী মাসে পেমেন্ট করব। Our variable production overhead 40% to be paid in the month of use and the balance in the following month. একই কথা, মানে 40% in the month of use, balance in the following month, 60% পরবর্তী মাসে। Fixed overhead এর মধ্যে বলছে 30% to be paid in the month in which it is incurred and 40% in the following month। যে মাসে আমার ফিক্সড ওভারহেড হবে সেদিন ওই মাসে 30% পেমেন্ট করব এবং পরবর্তী মাসে 40% করব। তাহলে আর 30% কি হবে? The balance represents depreciation of fixed assets। বাকি 30% ডেপ্রিসিয়েশনের টাকাটা তো আমার আসলে ক্যাশের কোনো লেনদেন হয় না, হয় না স্যার। ডেপ্রিসিয়েশনটা কিন্তু আমরা কখনো ক্যাশ বাজেটে আনবো না, বুঝছেন? ডেপ্রিসিয়েশনটা ক্যাশের কোনো লেনদেন হয় না। তো এখানে ফিক্সড ওভারহেডের মধ্যে 30% হচ্ছে ডেপ্রিসিয়েশন। তাহলে এটা আমরা তখন ধর্তব্য নয়, কারণ এই টাকাটা আমাদের কোনো ক্যাশ আসেও না যায়ও না, আমরা জাস্ট একটা হিসাব করে রাখি, প্রভিশন করে রাখি। সুতরাং এখানে এই কথা মনে রাখবেন, ফিক্সড ওভারহেডের 30% যেটা আছে সেটা পেমেন্ট করে দিব ইন দ্য মান্থ, এবং 40% ফলোইং মান্থে পেমেন্ট করে দিব। 30% নিয়ে আমাদের কিছু করার নেই, এক্সাম করলেও চলবে।
payments to be received from customers as follows. এখন কি পেমেন্ট করব পাবো রিসিভ করব এই 6 নম্বরে একটা বলে যে 1 থেকে 5 খালি খরচের কথা বলতেছে 6 নম্বরে গিয়ে একটা ইনকাম কথা বললো তখন পরে যে জানুয়ারি মাসে পাবো এত টাকা ফেব্রুয়ারি মাসে এবং মার্চ মাসে কত টাকা পাবো বলে দিচ্ছে। এবার আমরা প্রিপেয়ার ক্যাশ বাজার আমি স্ট্রেট আলোচনা করলাম স্ট্রেট আমি অঙ্কের সলিউশনে চলে যাচ্ছি সো দ্যাট আমরা কভার করতে পারি আর কি কারণ ডিটেইলস আলোচনা করতে হতে পারে। প্রশ্নটা কি সবার অনেকের সামনে আছে কিনা? প্রশ্নটা আপনার সামনে রাখেন আমি সলিউশনটা দিচ্ছি এখানে। এই যে আপনারা দেখেন এখানে ক্যাশ বাজেটের এই অঙ্কটা ওরা আমাদেরকে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ করতে বলছে। আমরা প্রথমে ছকটাকে লিখে ফেলবো ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ। ছকটা হচ্ছে কি একটা পার্ট রিসিভড সেকেন্ড পার্ট পেমেন্টস রিসিভ থেকে পেমেন্টস বাদ দিব তাহলে নেট ক্যাশ ফ্লো ফর দ্য মান্থ পেয়ে যাবো সব মাইনাস ফিগার আসছে এখানে। এরপরে ব্যালেন্স বিডি আমার ওপেনিং ইনভেন্টরি ওপেনিং ক্যাশ যেটা আছে সেটাকে আমি কি করব ওটা আমি যোগ করব তারপরে প্রত্যেক মাসের আমার ব্যালেন্স বের হবে। হ্যাঁ ব্যালেন্স বিডি যেমন জানুয়ারি মাসে আমার ডিসেম্বর মাসে আমি $30,000 ঢুকাবো বলছিলাম তো ডিসেম্বর মাসে আমার সব খরচ খরচ হিসাব করছি ম্যাটেরিয়াল ওয়েজেস ওভারহেড ফিক্সড ওভারহেড করে যা হিসাব করছি হিসাব করার পরে 8,718 টাকা লাগবে আমার ক্যাশ ফ্লো এবং আমার ব্যালেন্স ইনজেক্ট করছিলাম $30,000 তাহলে আমার ব্যালেন্স ব্যালেন্স ক্যারিড ফরওয়ার্ড সিডি মানে ক্যারিড ফরওয়ার্ড তাহলে 30,000 থেকে 8,718 বিয়োগ করলে 21,280 এটা আমার ডিসেম্বর মাসের ক্লোজিং ক্যাশ ব্যালেন্স। ডিসেম্বর মাসের ওপেনিং ক্যাশ ব্যালেন্স 30,000 বলা আছে প্রশ্নে বলা আছে খরচ বাদ দিয়ে আমার ডিসেম্বর মাসের ক্লোজিং ব্যালেন্স দিতে পারবো। ডিসেম্বর মাসের ক্লোজিং ব্যালেন্সটা আমার জানুয়ারি মাসের ওপেনিং ব্যালেন্স তাহলে এটা দেখেন 21,282টা জানুয়ারি মাসের উপরে চলে আসলো 21,282। ঠিক একইভাবে জানুয়ারি হিসাব করে খরচগুলো সব বাদ দিয়ে এটা করে ক্লোজিং ব্যালেন্সের সঙ্গে যোগ বিয়োগ করে আবার এখানে মাইনাস ফিগার হয়ে গেল। এটা আবার আমার ক্লোজিং ব্যালেন্সটা জানুয়ারিটা ফেব্রুয়ারি মাসে চলে গেল যাওয়ার পরে ফেব্রুয়ারি মাসের হিসাবের সঙ্গে যোগ হইলো যোগ হওয়ার পরে এত টাকা আসলো এটা আবার আমার মার্চে চলে গেল। মার্চে যাওয়ার পরে আমার মার্চের হিসাব নিকাশ করে সেলস থেকে বাদ করার পরে আমার কিছু পজিটিভ আছে কিছু টাকা 6,000 এটা প্লাস ছিল পজিটিভ ফিগার তো এটা থেকে বাইরে করে আমার ফেব্রুয়ারি মাস মার্চে গিয়েও আমার মাইনাস ফিগার 10,400 টাকা আমার ক্যাশে মাইনাস থাকতেছে বুঝতে পারছেন। এটা হচ্ছে মূল ছক। এখন ওয়ার্কিং গুলো দেখবো দেখার পর আমরা এই জায়গায় আমরা আসবো। তো প্রোডাকশন বাজারের মধ্যে বলা ছিল আমাদের দেখেন প্রোডাকশনের মধ্যে আমাদের কি বলা ছিল 75% হচ্ছে কারেন্ট মাসের প্রোডাকশন আর 25% প্রিভিয়াস মাসে। তাহলে আমার জানুয়ারিতে আমার 6,200 ইউনিট সেলস লাগে। এটা কি আমাদের বলা ছিল প্রশ্নে? জি স্যার। প্রশ্নটা সামনে থাকলে সুবিধা আমার জন্য স্যার এগুলো দেওয়া ছিল। হ্যাঁ হ্যাঁ ওই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল 6,200 জানুয়ারিতে ফেব্রুয়ারিতে 6,800 মার্চে 5,400 এবং এপ্রিলে 6,000 ইউনিট বলা আছে না কোশ্চেনে বলা আছে। তো জানুয়ারিতে যে আমার তো ক্যাশ বাজার করতে ডিসেম্বর জানুয়ারি থেকে এখন ডিসেম্বরের সম্বন্ধে ডিসেম্বরে আমার কি লাগবে সেটা হিসাব করে ফেলি। 6,200 আমার জানুয়ারিতে প্রোডাকশন আমার সরি সেলস না কি সেলস হ্যাঁ সেলস তো 6,200 হচ্ছে আমার জানুয়ারিতে সেলস। তো আমার 25% আগের ডিসেম্বরের প্রোডাকশন তাহলে 6,200 25% কত হয় আপনারা একটা কম্পিউটার ক্যালকুলেটরে একটু করেন হিসাবটা তাহলে মাথায় ঢুকে যাবে এখনই সহজ বিষয় একদম ইজি। স্যার 1550 হ্যাঁ 1550 তাহলে 1550 এখানে লিখলাম আমার ডিসেম্বরে এটা লাগতেছে এবং 75% 6,200 থেকে 1550 বাদ দেন 4,450 হয় কিনা দেখেন 4,650 হয়। জানুয়ারি মাসে এই যে 4,650 থেকে জানুয়ারি মাসে রিকোয়ারমেন্ট ফিল করতেছে কিন্তু আবার ফেব্রুয়ারি মাসের যে রিকোয়ারমেন্ট আছে তার 25% কিন্তু আমার জানুয়ারি মাসে প্রোডাকশন করতে হচ্ছে। তাহলে ফেব্রুয়ারি মাসে আমার রিকোয়ারমেন্ট হচ্ছে 6,800 এটা 25% জানুয়ারি মাসে প্রোডাকশন করব তাহলে কত হয় 6,800 ইনটু 25% হলে 1,700 হবে হয় কিনা দেখেন ক্যালকুলেটর লাগান তাহলে আপনাদের ঢুকতেছে তাহলে আমি পেয়ে যাচ্ছি। তাহলে আমার দেখেন
আমার 6650 যোগ 1700 হলে 6350 হচ্ছে কিনা জানুয়ারি মাসের আমাদের প্রোডাকশন কোয়ান্টিটি। এটা দেখেন এখানেও কিন্তু আমি একটা প্রোডাকশন বাজেট করে ফেলতেছি। ইউ সি আমি করতেছি ক্যাশ বাজেট, কিন্তু ক্যাশ বাজেট করতে গিয়ে আমি একটা প্রোডাকশন বাজেটও করে ফেলতেছি কিন্তু। তাহলে জানুয়ারি মাসে বুঝছি না ওটা আসবে না। না না 6200 আসবে না তো, 6200 কম হয় আসবে, কারণ 6200 তো আপনি ফুললি তো এখানে প্রোডাকশন জানুয়ারি মাসে আপনার 6200 রিকোয়ারমেন্ট আছে, কিন্তু ফুল তো আপনি 4 মাসে প্রোডাকশন করবেন না, আপনার তো 25% আগের মাসে করবেন। সো ওই জন্য 25% আগের মাসে দিচ্ছেন, এই মাসে করবেন 6200 75% মানে 4650। হ্যাঁ আর বাকি 1550 গত মাস থেকে আপনি ওপেনিং থেকে পাচ্ছেন, ইনভেন্টরি পাচ্ছেন, তাহলে আপনার 6200 কিন্তু মিট করতে জানুয়ারিতে। মিট করার পরে আপনার ফেব্রুয়ারি মাসের রিকোয়ারমেন্ট ফুলফিল করার জন্য এই মাসে 25% প্রোডাকশন করে ফেলতে হচ্ছে। সেই জন্যই ডিসেম্বরেরটা আমার বাদ দেন। এখানে জানুয়ারিতে দেখেন আমার প্রোডাকশন কোয়ান্টিটি প্রোডাকশন বাজারে হচ্ছে কেমন 6350 ইউনিট। কথা ক্লিয়ার? থ্যাংক ইউ। তাহলে ফেব্রুয়ারি মাসে একই রকম 6800 25% 1700 এবং 75% 5100। মার্চ মাসের 5400 25% 1350 75% 4050। হ্যাঁ আবার এপ্রিল মাসের 25% 1500 25% 75% 4500। তাহলে আমরা একটা প্রোডাকশন বাজেট করে ফেললাম। এরপরে আসেন ওয়ার্কিং 2 ক্যাশ বাজেট, কিন্তু আমরা এটাই, কিন্তু এটা করার জন্য আমার ওয়ার্কিং করতে হচ্ছে, কারণ এখানে ম্যাটেরিয়াল সবগুলো আছে, এগুলো হিসাব আছে। এবার আসলে ম্যাটেরিয়াল আমি আমার তাহলে প্রোডাকশন ইউনিটে পেয়ে গেছি, প্রোডাকশন বাজেটে পেয়ে গেছি। তাহলে প্রোডাকশন বাজেটের মধ্যে বলা আছে আমার অঙ্কে যে 4 টাকা করে পার ইউনিট ম্যাটেরিয়াল দাম বলা আছে না, ডাইরেক্ট ম্যাটেরিয়াল 4 টাকা করে বলা আছে অঙ্কে, 4 টাকা করে পার ইউনিট বলা আছে। তাহলে প্রোডাকশন ইউনিট হচ্ছে আমি বের করছি 1550, আর জানুয়ারি মাসে ডিসেম্বরে 1550, জানুয়ারিতে 6350, ফেব্রুয়ারিতে 6450, মার্চে 5550। প্রোডাকশন ইউনিটকে যদি আমি ম্যাটেরিয়াল বাজার করার সময় 4 টাকা দিয়ে গুণ করে দিই, তাহলে আমার প্রোডাকশন রিকোয়ারমেন্টের মধ্যে ম্যাটেরিয়ালে কত টাকা লাগছে সেটা আমার বেরিয়ে যাচ্ছে 1550 গুণ 4, তাহলে আমার 6200। এখানে ম্যাটেরিয়াল প্রোডাকশন রিকোয়ার্ড ডলার বলছে, যে ম্যাটেরিয়াল হবে, এটা ম্যাটেরিয়াল, এটা প্রোডাকশন রিকোয়ার্ড না, এটা ম্যাটেরিয়াল রিকোয়ার্ড দিলে আরো পারফেক্ট হয়। ম্যাটেরিয়াল রিকোয়ার্ড হবে, তাহলে 1550 গুণ 4 আর 6350 গুণ 4 6450 সবগুলো 4 দিয়ে গুণ করছে, 4 টাকা গুণ করে আমি ম্যাটেরিয়াল কত টাকা লাগছে সেটা বের করে ফেললাম। এবার কত টাকা লাগছে ম্যাটেরিয়াল পারচেজ করার জন্য সেটা বের করার পরে এবার আমি কিনবো কখন, 50% প্রিভিয়াস মান্থে, 50% এই মাসে কিনবো। তাহলে 6200 50% হলো 3100। আমি ডিসেম্বরে যা লাগবে সেটা আমি নভেম্বরে কিনতে হবে, এই জন্য আমি 50% এখানে কিনে ফেললাম। আবার 25400 টাকা হচ্ছে জানুয়ারিতে, হ্যাঁ, আর বাকি 50% কিন্তু কারেন্ট, এটা আবার পরের মাসে আমার পেমেন্ট হবে। 50% 6200 50% আগের মাসে পেমেন্ট করব, আগের মাসে কিনে ফেলতেছি, আর 50% এই মাসে দিচ্ছি। এই জন্যই নভেম্বর এখানে 3100, আবার ডিসেম্বরে গিয়ে 3100। ঠিক একইভাবে জানুয়ারির 25400-কে আমি 50% আগের মাসে কিনবো এবং বাকি 50% পরের মাসে টাকা দিব। সো এই 12700, এইখানে 12700, 12700 যোগ করলে কত হয়, 25400 হয়। আবার 25800 এখানে ফেব্রুয়ারি মাসের রিকোয়ারমেন্ট, এটাকে আমি 50% আগের মাসে, 50% এই মাসে। 25800 50% হচ্ছে 12900, আর বাকি 50% 12900 আগের মাসে, পরের মাসে, ওই কারেন্ট মাসে 12900, আগের মাসে 12900, এটা আগের মাসটা আছে। এইভাবে করে করে আবার 22200 মার্চে, এটা 50% আগের মাসে, এই মাসে 11100। তাহলে কি হলো, তাহলে এবার আমি কত টাকা লাগতেছে হিসাব করে ফেলি। হ্যাঁ, আমার ওই যে 3100 লাগতেছে নভেম্বরে, ডিসেম্বরে লাগতেছে 12700 যোগ 3100, তাহলে 15800। হ্যাঁ, তারপরে জানুয়ারিতে লাগছে 12900 যোগ 12700, ফেব্রুয়ারিতে লাগছে 11100 যোগ 12900, মার্চে লাগছে 11100। এটা লিখতে হচ্ছে না, কারণ পরে আমরা দেখবো আবার। এমন দেখেন
অঙ্কের মধ্যে প্রশ্নে বলা আছে পেমেন্ট 1 মান্থ ডিলে, পেমেন্টটা 1 মাস পরে হবে। ওইটা আমরা স্টক ম্যাটেরিয়াল পড়াশোনায় মানে লাইনটা পড়ছিলাম যে পেমেন্ট 1 মাস পরে প্রশ্নে বলা আছে। সো নভেম্বর মাসে গিয়ে আমি পেমেন্ট করব 3100 টাকা, ডিসেম্বর মাসে পেমেন্ট করব নভেম্বর মাসেরটা 3100, জানুয়ারি মাসে গিয়ে ডিসেম্বর মাসে পেমেন্ট করব 15800, ফেব্রুয়ারি মাসে গিয়ে জানুয়ারিতে পেমেন্ট করব 25600, মার্চ মাসে গিয়ে ফেব্রুয়ারি মাসে পেমেন্ট করব 24000। তাহলে হলো আমার ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 4টা পেয়ে গেলাম। এবার একই রকম ভাবে এই কনসেপ্টের উপরে একটু পর্যন্ত বুঝছেন? একটু পর্যন্ত কোনো প্রশ্ন আছে কারো? না স্যার। হ্যাঁ, প্রশ্ন যা বলা আছে আমরা তাই করতেছি, প্লাস মাইনাস প্রশ্ন বংশগুলো নিব, মাথায় ঢুকাবো, ঢুকায় অ্যাকর্ডিংলি আমরা ওয়ার্কিং গুলো করবো, ওয়ার্কিং করে করে কোন মাসে কত টাকা আছে সেটা আমরা হিসাব বের করবো। এটা আমরা তাহলে ম্যাটেরিয়াল সম্বন্ধে হয়ে গেল। এবার ওয়েজেস সম্বন্ধে করি। প্রোডাকশন তো আমাদের আবার আগের মতোই 1550, 350, 450, 500, 3 টাকা করে গুণ করে দিলাম। গুণ করার পরে 75% আমরা এই মাসে দিব 6650 কে 75% দিয়ে গুণ করলে কত হয় দেখেন, এটা হয় কিনা দেখেন। হয় জি স্যার। হ্যাঁ, তো এই যে 75% আবার 25% 1162 পরবর্তী মাসে, আবার এটারও একই রকম 19000, 75% 14288 এই মাসে। হ্যাঁ, পরবর্তী মাসে 4762, 19050 25% 4762 এই মাসে, 19350, এইভাবে করে করে আমরা 75% 25% ভাগ করে দিলাম, ভাগ করে ওয়েজেসটা পেয়ে গেলাম। বুঝা গেছে বিষয়গুলো? ঠিক একইভাবে ভ্যারিয়েবল ওভারহেড বাজেট ইউনিট দেওয়া আছে, কত টাকা করে 5 টাকা 50 গুণ করলাম, টোটাল কত টাকা লাগবে রিকোয়ারমেন্ট হিসাব করলাম। এবার 40% কারেন্ট মাসে, 60% ফলোইং মাসে হিসাব করে দিয়ে দিলাম। 9525 টাকা 40% কারেন্ট মাসে দিলাম, 40% কারেন্ট মাসে এবং 50% পরবর্তী মাসে, 60% পরবর্তী মাসে, এভাবে করে করে আমরা হিসাব করলাম। তাহলে আমার মান্থ ওয়াইজ আমরা এখানে ম্যাটেরিয়াল কত টাকার জন্য লাগবে, ওয়েজের জন্য কত টাকা লাগবে এবং ভ্যারিয়েবল ওভারহেড কত টাকা লাগবে হিসাব করলাম। ঠিক ফিক্সড ওভারহেডে এসে দেখেন কস্ট পার মান্থ 4000 4000 4000, 30% কারেন্ট মাসে, 40% ফলোইং মাসে দিয়ে দিলাম, কিন্তু বাকি 30% কোনো হিসাবই করলাম না। কারণটা কি স্যার? ওটা ডেপ্রিসিয়েশনে যাবে বলছে। 30% ডেপ্রিসিয়েশন, কোনো খরচ নাই, আমাদের কোনো লেনদেন নাই। হ্যালো, এই হিসাবটা করার পরে আমরা জাস্ট এই হিসাবগুলো নিয়ে দেখেন আমরা এখানে বসাই দিছি। ম্যাটেরিয়াল 3100, হ্যাঁ 3100, ডিসেম্বরে 3100, 15800, 25400, 24000 দেখেন ম্যাটেরিয়াল হিসাব করছি আমরা। 3100, 15800, 25600, 24000, ঠিক আছে। তারপরে ওয়েজেস 3488, 15450, 19200, 17300, এই যে 3400, 15400, 19200, 17300, এইভাবে করে করে আমরা প্রত্যেকটা আইটেম ম্যাটেরিয়াল দেখেন। তাহলে আমরা রিভিউ করি ক্যাশ বাজারটা। আমরা প্রথমে কি করলাম, রিসিভড গুলা জানুয়ারি মাসে, ফেব্রুয়ারি মাসে, মার্চ মাসে কত বলা ছিল সেটা লিখলাম। লেখার পরে আমরা যা ওয়ার্কিং করলাম, ওয়ার্কিং হিসেবে আমরা ম্যাটেরিয়াল, ওয়েজেস, ভ্যারিয়েবল ওভারহেড, ফিক্সড ওভারহেড লিখে ফেললাম। মাস করে করে প্রত্যেক মাসে লিখে ফেললাম। লেখার পরে আমরা টোটাল 8700 প্রত্যেক মাসে মাসে কত খরচ সেটা বের করে ফেললাম। এই যে 8718, 39255 এই হিসাব করলাম। করার পরে আমরা এবার কি করলাম, আমাদের যে টোটাল হিসাবটা, এখন আমার ওপেনিং ব্যালেন্স ছিল $30,000 আমি ঢুকাইছিলাম টাকা, এটা থেকে মাইনাস করলে 21220 টাকা আমার ব্যালেন্স সিডি। পরবর্তী মাসে আমার ব্যালেন্স চলে গেল 21200 টাকা, পরবর্তী মাসে 26000 টাকা খরচ, 26000 টাকা খরচ, 21000 টাকা ব্যালেন্সে আছে, কিন্তু দেখেন তাহলে মাইনাস ফিগার, 5600 মাইনাস ফিগার, পরবর্তী মাসে চলে গেল মাইনাস ফিগার, পরবর্তী মাসে আবার 11000 টাকা খরচ হবে। তাহলে 11000 সেখানে 5000 যোগ করলে 16000 করলাম। পরে এটা আবার পরবর্তী মাসে আমি ঠেলে দিলাম, 16800। আবার পরবর্তী মাসে আমার প্লাস মাইনাস করে আমি 6400 আমার প্লাস ছিল, কিন্তু আবার 16000 যেহেতু বেশি খরচ, তাহলে $10,000 আমার হচ্ছে মাইনাস ফিগার থাকছে। এটা আমি ব্যাংক থেকে ওভারড্রাফট নিব। বিষয়টা কি বোঝাতে পারছি? আপনারা কি বুঝতে পারছেন? অঙ্ক কিন্তু শেষ, ক্যাশ বাজার শেষ। পারবেন না ক্যাশ বাজার আসলে? পারবো। ক্যাশ বাজেট ইজ ক্যাশ মানে এই বাজেটিংটা ইজ ভেরি ইজি।
যদি বুঝেন এবং প্র্যাকটিসটা করেন, আর যদি প্র্যাকটিসটা না করেন তাহলে কিন্তু বুঝবেন সবই, কিন্তু করতে গিয়ে কিন্তু আটকে যাবেন। বুঝতে পারছেন? দ্যাট ইজ দ্য ডিফিকাল্টি। সো প্র্যাকটিসটা একটু করবেন, একদম সহজ বিষয়। ইনশাআল্লাহ প্র্যাকটিস করলে আপনাদের কোনো এটাতে কোনো আর ইয়ে থাকবে না। স্টপ শেয়ারিং করলে কি আসে দেখি। হ্যাঁ, সো আমার মোটামুটি আজকের ক্লাস, আমি তো আর একটু আগে চিন্তা করছিলাম আজকে কি আমার ক্লাস শেষটা কি এখন? জি স্যার, শেষ হয়ে গেছে, 5 মিনিট মানে এক্সটেনশন হয়েছে স্যার। দেখছেন, আমি কিন্তু এই ক্লাসটা আমাদের গতদিন করার জন্য আমার প্ল্যান ছিল। এনিওয়েজ নেক্সট 2 ডেজ আমার আমার 9, 10 এবং চ্যাপ্টার এবং 11 চ্যাপ্টার আমাকে দ্রুত আগাতে হবে ইনশাআল্লাহ। তাহলে এবার আজকে তো চাচি করতে পারলাম না, কিন্তু আপনারা কি বাজেটিং সম্বন্ধে একদম ক্লিয়ার কনসেপ্ট হয়েছে কিনা বলেন আমাকে। জি স্যার হইছে। জি স্যার হয়েছে। আজকে যেরকম কোশ্চেন ছিল, কোশ্চেন থাকলে গেস করা যাবে ইজিলি, যদি এটা ডিফারেন্ট টাইপ না হয়। ডিফারেন্ট টাইপ অবশ্যই হবে। আজকের পড়াটা হচ্ছে ফুল কনসেপ্ট ক্লিয়ার করে দেওয়া। কনসেপ্ট ক্লিয়ার করে দেওয়া হচ্ছে আমার দায়িত্ব। আপনাদেরকে বলে দিলাম কনসেপ্টগুলো আপনারা নেন মাথার মধ্যে, এরপরে আপনারা এগুলো পড়বেন, কনসেপ্টটাকে আরো ঝালাই করবেন। ঝালাই করার পরে আপনারা বিভিন্ন ধরনের কোশ্চেনগুলো দেখবেন। স্যার ইজিলি কোশ্চেন রিড করা, কোশ্চেন বড় আপনার মনে হতে পারে, কিন্তু করার সময় আপনাকে ট্যাক্টফুলি করে ফেলতে হবে। ওয়ার্কিংস গুলোকে খুব কম সময় করে নিয়ে ফাটাফাট আনসার করতে হবে, নাহলে কভার করতে পারবেন না। অনেক লিখতে হয়, তো অনেক লিখতে হয়। তো মেইন থিং হচ্ছে কি আপনি ফুল কনসেপ্ট নিয়ে পরীক্ষাতে হলে বসবেন। আপনি কনসেপ্ট ছাড়া পরীক্ষা হলে বসতে বসতে আপনি কনফিউশনের মধ্যে যাবেন, এবং কনসেপ্ট ক্লিয়ার হলে প্র্যাকটিস করতে হবে। স্যার হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। চলে যাচ্ছি ভাই, থ্যাংক ইউ স্যার। ওটা পরবর্তী ক্লাস আছে স্যার। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। সবাইকে বিদায়। স্যার আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। I hope you enjoyed my class, এবং best of luck for all. So